বৃন্দ, গুচ্ছ ডু অর ডাই কোর্সে আরো একবার স্বাগতম। কারণ আমরা আজকে গুচ্ছ ডু অর ডাই কোর্সের দ্বিতীয় ক্লাসটি নিয়ে এসেছি। দ্বিতীয় ক্লাসটি অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি আমাদের আজকের ক্লাসের যে টপিক সেটা হলো সেন্টেন্স স্ট্রাকচার এবং এর সাথে হচ্ছে ক্লজ আইডেন্টিফিকেশন। সো আমাদের অ্যাকচুয়ালি সেন্টেন্স স্ট্রাকচার এমন একটা টপিক যেটা নিয়ে আসলে পরবর্তী অধ্যায়গুলোতে অনেকবার আমাদের নক করতে হবে যে হ্যাঁ এটা ওইখানে শিখে এসেছি, এটা ওইখানে শিখে এসেছি। যেমন আমি যদি সহজভাবে বলি, সেন্টেন্স স্ট্রাকচার টপিকের উপরে আমাদের পরবর্তী লাগবে কোথায়, একবার সহজভাবে বলে প্রথমেই লাগবে হলো প্রোনাউন ক্লাসের সময়, তারপরে লাগবে নন ফাইনাইট ভার্ব শেখার সময়। তার মানে বারবার কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার বিষয়টি আমাদেরকে কি বলে এটাকে নক করে করে আমাদেরকে যাইতে হবে। সো এই কারণে আমরা আজকে প্রথম দিকে একটা টপিকে রাখলাম। এখান থেকে সরাসরি পরীক্ষায় প্রশ্ন আসে একেবারে সেন্টেন্স স্ট্রাকচারের উপর থেকে। একই সাথে গ্রুপে লাইভ কই, আমি তো গ্রুপের মধ্যে আছি কিন্তু লাইভটা এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, রিফ্রেশ দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে, হ্যাঁ এবার ঠিক আছে, দেখা যাচ্ছে। আমি আসলে দেখলাম দেখা যাচ্ছে না। ফ্রাঙ্কলিন রুজভেল্ট সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আলাউদ্দিন ওয়ালাইকুম আসসালাম ভাই। আহ, আসলে গ্রুপে, যেহেতু এটা সিক্রেট গ্রুপে ক্লাস হচ্ছে আজকে, কিন্তু আমরা লাইভে যাই নাই, আসলে আমাদের সিক্রেট গ্রুপে ক্লাসটা হচ্ছে। তো সেই কারণে একটু চেক করে নিলাম আসলে ক্লাসটি গ্রুপে ঠিক মতন চলছে কিনা। সাদ্দাম হোসেন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু সিক্রেট গ্রুপের ক্লাস এটা ওপেন না, সো সেই কারণে আসলে আমাদের যারা পেইড মেম্বার তারাই শুধু ক্লাস করতে পারবে। তার মধ্যে আবার যদি কারো সমস্যা থাকে তাহলে তারা পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারবে এবং রেকর্ডেড ক্লাস কিন্তু থেকে যাবে। সো আমরা সরাসরি কোনো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যেতে চাই। আমাদের আজকের টপিকটি হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার এবং ক্লজ আইডেন্টিফিকেশন, দুইটা একসাথে। তবে আমরা প্রথমত আমাদের বেসিক কথাগুলো শিখবো, শেখার পরে ক্লজটা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করা শেখা হয়ে গেলে তারপরে আমরা যাব হলো সেন্টেন্স স্ট্রাকচারের বেসিক যে 4টা রুল আছে সেই 4টা রুলে। প্রথমে বলে রাখি এই ক্লাসটি চরম ইম্পর্টেন্ট। প্রথমত ক্লজ আইডেন্টিফিকেশন সরাসরি আসতেই পারে, এটা নিয়ে কোনো কথা নেই, সরাসরি আসবে। এর বাইরে সেন্টেন্স স্ট্রাকচারের যে বিষয়টা এটা সরাসরি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের সাথে রিলেটেড। সেই কারণে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব শেখার সময়ও কিন্তু এই টপিকটা আমাদের লাগবে। ফলে ক্লাসটি বুঝার দিকে গুরুত্ব দিতে হবে, কোনো কথা নেই, বুঝতে হবে খুব ভালো করে। সরাসরি কোশ্চেন আসলে আলহামদুলিল্লাহ, সরাসরি কোশ্চেন না আসলেও অন্যান্য অনেক জায়গায় এই কনসেপ্টগুলো কাজে লাগবে। সো আমরা চলে আসি প্রথম যে আমাদের কথার বিষয়। আমরা আসলে সেন্টেন্স স্ট্রাকচার পড়তে যাচ্ছি, তাহলে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স বলতে আমরা আসলে কি বুঝি। সহজভাবে যদি বলি, সেন্টেন্স বলতে আমরা বাংলায় কিন্তু বাক্য, ইংরেজিতে সেন্টেন্স, বাংলায় হচ্ছে বাক্য। তাহলে ইংরেজিতে সেন্টেন্স, বাংলায় হচ্ছে বাক্য। জিনিসটা একটাই, যে এক বা একের বেশি ওয়ার্ড যখন পাশাপাশি বসে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। এই সংজ্ঞাটা আমরা আসলে ক্লাস 6-7-এ শিখছি আর কি। এখন বললাম এক বা একাধিক ওয়ার্ড কেন বললাম, কারণ অনেক সময় একটা ওয়ার্ডও কিন্তু সেন্টেন্স হয়ে যায়। যেমন আমি যদি বলি স্টপ, আমরা ভাবতে পারি যে এটা একটা শব্দ কিভাবে হলো। এই একটা শব্দ কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, থামো, এটা একটা বাক্য হয়ে গেছে। সো এইভাবে একটা ওয়ার্ডও কিন্তু বাক্য হতে পারে। একের বেশি ওয়ার্ড যদি হয় তাহলে সেই ওয়ার্ডগুলোকে একটা কি করতে হবে, একটা সিরিয়াল মেনটেন করে বসতে হবে, একটা সিকোয়েন্স মেনটেন করে বসতে হবে, যেটাকে আমরা স্ট্রাকচার বলি। এই সিরিয়াল মেনটেন করে যখন একের বেশি ওয়ার্ড বসবে এবং মনের ভাবটা প্রকাশ করবে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। আশা করি এটা খুবই একটা সহজ একটা কনসেপ্ট, যে একের বেশি ওয়ার্ড বা একটা ওয়ার্ডও হতে পারে, একের বেশি ওয়ার্ড হলে একটা সিরিয়াল মেনটেন করে বসে মনের ভাবটা প্রকাশ করলে তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। সো এই হলো সেন্টেন্সের আমাদের কথা। এখন চলে আসি আমাদের সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার গুলো। এই স্ট্রাকচার গুলো বুঝতে হলে আমাকে দুইটা বিষয়, দুইটা কনসেপ্ট আগে ক্লিয়ার হতে হবে। তার ভিতরে একটা কনসেপ্টের নাম হচ্ছে ক্লজ। সো আমরা আসলে ক্লজ বলতে কি বুঝি সেটা আমাদের জানতে হবে। একই সাথে ফ্রেজ বলতে আমরা আসলে কি বুঝি, এই দুটার ভিতরে পার্থক্য কি সেটা আমাকে জানতে হবে। তার কারণ আমরা কিছুক্ষণের ভিতরে সেন্টেন্স স্ট্রাকচারের ভিতরে ঢুকবো এবং তারও আগে ক্লজ গুলোকে আইডেন্টিফাই করব। বেশ কিছু কাজ আছে। সো এই সমস্ত কাজ করার জন্য আমাকে প্রথমত ক্লজ কাকে বলে আর ফ্রেজ কাকে বলে আমাকে জানতে হবে। তবে আমি আরেকবার স্মরণ করাই দিই, সেন্টেন্স কাকে বলে, এক বা একের বেশি ওয়ার্ড যখন একটা নির্দিষ্ট ক্রম মেনটেন করে, নির্দিষ্ট সিরিয়াল মেনটেন করে বসে মনের ভাবটা প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বা বাংলায় বাক্য বলি। এখন ক্লজ কাকে বলে, প্রথম কথা আমি একটু মাঝখানে দাগ দিলাম। ক্লজ বলে কাকে, ক্লজ হইতেছে আমরা বাংলায় যদি বলি, ক্লজ হলো বাক্যাংশ। তাহলে ক্লজ বলতে আমরা কি বুঝি, ক্লজ বলতে আমরা বুঝি বাক্যাংশ। আর ফ্রেজ বলতে আমরা বুঝি শব্দগুচ্ছ।
তাহলে ফ্রেজ হলো শব্দগুচ্ছ আর ক্লজ হলো বাক্যাংশ। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? যদি আমি এই শব্দটাকে ভাঙি তাহলে বোঝা যাবে বাক্যাংশ মানে হচ্ছে বাক্যের অংশ। তার মানে ফ্রেজ কি তাহলে বাক্যের অংশ না? উত্তর হচ্ছে ফ্রেজও কিন্তু বাক্যেরই অংশ, অর্থাৎ ফ্রেজ হতে গেলেও তাকে কিন্তু বাক্যতেই ব্যবহৃত হতে হয়। তাহলে এইটা বাক্যাংশ বলা হলো, এইটাকে শুধুমাত্র শব্দগুচ্ছ কেন বলা হলো? মনে রাখতে হবে ক্লজ যে কনসেপ্টটা, এই ক্লজ বিষয়টা শুধুমাত্র কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সের ভিতরে আমরা দেখি। কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে আমরা দেখি। সো কমপ্লেক্স এবং কম্পাউন্ড বলতে যে দুই রকমের সেন্টেন্স আছে তার ভিতরে এই ক্লজ নামে জিনিসটি পাওয়া যায়, প্রথম কথা। কিন্তু ফ্রেজ নামে জিনিসটা সিম্পলেও পাওয়া যায়, কমপ্লেক্সেও পাওয়া যায়, কম্পাউন্ডেও পাওয়া যায়, মানে সকল সেন্টেন্সেই ফ্রেজ পাওয়া যায়। কিন্তু ক্লজ বলতে আমরা যেটাকে বুঝবো সেটাকে আমরা আসলে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে পাওয়া যাবে। এখন কথা হলো তাহলে কি ভাই সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না? অনেক সময় আমরা বলি যে সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে, একটা মেইন ক্লজ থাকে। হ্যাঁ, আমরা অনেক সময় কথাগুলো বলি ঠিকই, কিন্তু আসলে সিম্পল সেন্টেন্সে যেটা একটা ক্লজ, আসলে ওই ক্লজটাই পরিপূর্ণ সেন্টেন্স, তাই তাকে আমরা আসলে ক্লজ বলবো না, তাকে একটা সেন্টেন্সই বলবো। কিন্তু যখন এই রকমের একটা বিষয় কোনো কমপ্লেক্স সেন্টেন্সের অংশ হবে তখন তাকে আমরা হয়তো বা ক্লজ বলবো। তাহলে এখন একেবারে সহজ ভাষায় যদি বলি তাহলে ক্লজটা কি? ক্লজটা হচ্ছে এভাবে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের এমন একটা অংশ, এই যে বাক্যের এমন একটা অংশ, বাক্যাংশ, যার ভিতরে কি আছে? সাবজেক্ট আছে, অথবা কি আছে? যার ভিতরে ফাইনাইট ভার্ব আছে। সাবজেক্ট আসলে অথবা বললে ভুল হবে, সাবজেক্ট এবং কি আছে? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। আশা করি কথাটা বুঝতে পারছি। কেন বাক্যাংশ নাম হয়েছে? কারণ ক্লজ হতে গেলে তাকে বাক্যেরই একটা অংশ হতে হবে। তার মানে হয় সেটা কমপ্লেক্স বাক্য, না হয় সেটা কম্পাউন্ড বাক্যের একটা অংশ হতে হবে, তার নাম হচ্ছে ক্লজ। এবং সেই অংশের মধ্যে অবশ্যই কি থাকতে হবে? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। কিন্তু ফ্রেজ হতে গেলে অবশ্যই, ফ্রেজ হতে গেলে এটা সিম্পলের হতে পারে, এটা কমপ্লেক্সের হতে পারে, এটা কম্পাউন্ডের হতে পারে। যে কোনো সেন্টেন্সের ভিতরে একগুচ্ছ ওয়ার্ড, মানে দুই বা দুইয়ের বেশি ওয়ার্ড, যদি এখানে একটা শর্ত পূরণ করতে হয়, যদি একটি পার্টস অফ স্পিচের কাজ করে, একটি পার্টস অফ স্পিচের কাজ করে, যদি একটি পার্টস অফ স্পিচের কাজ করে, এই শর্তটা মাথায় রাখতে হবে। আমি দুই বা দুইয়ের বেশি ওয়ার্ডকে আন্ডারলাইন করে বলে দিলাম এটা অমোক পার্টস অফ স্পিচ, সরি এটা অমোক ক্লজ, এটা নাউন ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। এখানকার মূল বিষয়টা হচ্ছে একের বেশি ওয়ার্ড একসাথে মিলে একটা পার্টস অফ স্পিচের কাজ করবে। হতে পারে এটা নাউনের কাজ করবে, হতে পারে এটা ভার্বের কাজ করবে, কিন্তু একটা পার্টস অফ স্পিচের কাজ করতেই হবে যদি সেটাকে ফ্রেজ হতে হয়। আমি মনে হয় কথাটা বুঝাইতে পারছি। ফ্রেজ হওয়ার শর্ত হচ্ছে একের বেশি ওয়ার্ড, এবং এই একের বেশি ওয়ার্ড একসাথে মিলে একটি পার্টস অফ স্পিচের কাজ। সো এখানে কিন্তু কোনোভাবেই পার্টস অফ স্পিচের কাজ না করলে ফ্রেজ হবে না। আমি র্যান্ডম দুই তিনটা ওয়ার্ডকে একসাথে মিলে অমুক ফ্রেজ তমুক ফ্রেজ ঘোষণা করতে পারি না। সো এই দুটার মধ্যে পার্থক্য, প্রথম পার্থক্য বোঝা গেছে যে এই পার্থক্যটা হলো এরকম যে এর ভিতরে কি থাকবে? সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, আর ওটা হলো একাধিক ওয়ার্ড হবে, তবে সেই একাধিক ওয়ার্ড মিলে একটি পার্টস অফ স্পিচের কাজ করবে। সাথে দ্বিতীয় কথাটি আমাকে মনে রাখতে হবে এর সাথে ওর পার্থক্য করার জন্য, এই যে একের বেশি ওয়ার্ড, এর মধ্যে কিন্তু আমাদের সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব এই রকমের কোনো কিছু থাকবে না। সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব বলে কোনো কিছু কিন্তু থাকবে না। সো আশা করি বুঝতেই পারতেছি ক্লজের মধ্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, আর ফ্রেজের মধ্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না। আইরিন জাহান জ্যোতি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা ক্লাসটি দেখবে এবং এই ক্লাসগুলো থেকে অবশ্যই উপকৃত হবে সরাসরি আমাদের গুচ্ছের পরীক্ষাটিতে। এখান থেকে আমরা যেটা আজকে শিখছি সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার এবং ক্লজ আইডেন্টিফিকেশন, দুইটা আমরা একসাথে শিখতেছি আজকের ক্লাসে। আশা করি আজকের ক্লাসের পরে ক্লজ আইডেন্টিফাই করতে কোনো সমস্যা হবে না। একই সাথে বেশি প্রশ্ন সমাধান করবেন। হ্যাঁ অবশ্যই ভাই, প্রশ্ন সমাধানের জন্য ডেডিকেটেড ডে আছে, অর্থাৎ ওই দিন খালি প্রশ্নই সমাধান হবে। প্রশ্ন তো অবশ্যই সমাধান হবে, কিন্তু আসলে এই রুলের বিষয়গুলো আমি যেভাবে সমাধান করি এইটা বুঝতে হলে কিন্তু আসলে আমি যেভাবে রুল শিখাই সেটাও গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু আমার ব্যাখ্যাগুলো অনেকের কাছে বুঝতে কঠিন হতে পারে। সেই কারণে আমি আগে আমার মতো করে বুঝাই। আমার বুঝানোটা যখন মাথার মধ্যে ঢুকবে তখন আমার কোশ্চেনের ব্যাখ্যাগুলো আরো ক্লিয়ারলি আমাদের মাথার ভিতরে থাকবে। সো এই কারণে আগে রুলগুলো আমার মতো করে শেখা লাগবে।
এখন একই রুল বইয়ে একভাবে লেখা থাকে, বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখা থাকে, বিভিন্ন শিক্ষক বিভিন্নভাবে পড়ায়, আর আমি কিন্তু আর একভাবে পড়াই। কিন্তু আমি যখন ব্যাখ্যা দিব তখন কিন্তু আমি আমার মতো করে ব্যাখ্যা দিব। সেই কারণে অবশ্যই এক্সাম হলো না, এক্সাম হবে ভাই, একটু বলি। আমার মনে হয় সবাই উপস্থিত হয়ে গেছে। আমাদের আজকের এক্সামটা আসলে এক্সামের সময়টা আসলে আমাদের সন্ধ্যার পরে থাকবে। এক্সামটা হচ্ছে রাত্র 10টা থেকে সকাল 8টা পর্যন্ত টাইম দেওয়া থাকবে, এই টাইমের ভিতরে পরীক্ষাটি হবে। সো আজকে আমাদের ক্লাস শেষে যাওয়ার পরে আমরা দেখতে পাবো একটা হয়তো লিঙ্ক দেওয়া হবে গ্রুপে, এবং সেই পরীক্ষাটির টাইম থাকবে রাত্র 10টা থেকে সকাল 8টা, আগামীকাল যে কোনো সময় দিতে পারবে। পরীক্ষার সময় সবকিছু দেওয়া থাকবে ওখানে, এবং সেই মাফিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। একবারই পরীক্ষা দেওয়া যাবে, দুইবার দেওয়ার সুযোগ নেই। সো আশা করি ওমর ফারুক বুঝতে পারছি। এবং কমার্সেরও পরীক্ষা থাকবে। কমার্সের পরীক্ষার সম্ভবত রুটিনটা শিডিউলটা দেওয়া হয় নাই। এই কিছু শিডিউল কম বেশি হওয়ার কারণেই কিন্তু পরীক্ষাটি আমরা আসলে আজকে রাত থেকে শুরু করতেছি। কমার্সেরও পরীক্ষা থাকবে এবং কমার্সের ক্লাস শিডিউলও কিন্তু আমাদের এই সিক্রেট গ্রুপে শেয়ার করা হবে। সো সেই কমার্সের যারা তারা পরীক্ষা দিবে, আর যারা হচ্ছে মানবিকের তারা মানবিকেরটা পরীক্ষা দিবে। আশা করি ওমর ফারুক বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা ক্লজ আর ফ্রেজের সংজ্ঞাটা বুঝতে পারছি যে ক্লজ হলো একটা কমপ্লেক্স বা একটা কম্পাউন্ড সেন্টেন্সের একটা অংশ, যার মধ্যে সাবজেক্ট থাকে আর কি থাকে, ফাইনাইট ভার্ব থাকে। ফ্রেজ হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যে কোনো সেন্টেন্সের একটা অংশ, তবে সেই অংশের ভিতরে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না, তবে একাধিক ওয়ার্ড একসাথে মিলে একটি পার্টস অফ স্পিচের কাজ করবে। পার্টস অফ স্পিচের কাজ না করলে কিন্তু সেইটা কোনোভাবেই আমরা ফ্রেজ বলতে পারবো না। সো আশা করি সবাই বুঝতে পারছি। সলভ পিডিএফ দিয়ে দেবেন স্যার, যেন পড়াটা শিখতে পারি। না, পরীক্ষা শেষে যাওয়ার পরে ওই প্রশ্নগুলো নিয়ে যদি কারোর কোনো বিশেষ সমস্যা থাকে, তাহলে আমাদের সিক্রেট গ্রুপের যে কমেন্ট সেকশন, মেসেজ সেকশন, সেখানে মেসেজ করতে হবে, কমেন্ট করতে হবে আসলে সিক্রেট গ্রুপের ভিতরে প্রশ্নের সাথে, যে এই প্রশ্নগুলো বুঝি নাই, ব্যাখ্যাটা বুঝি নাই, হ্যান। এবং যদি দেখা যায় যে আসলে বেশিরভাগ কোশ্চেন এই সমস্যা, অনেকগুলো প্রশ্ন বুঝতেছি না, তাহলে সেটার জন্য সলভ ক্লাসই নেওয়া হবে। সো এটা নিয়ে আসলে পিডিএফ দেওয়ার আসলে সুযোগ নেই আর একদম শেষ হলে পিডিএফটা দিয়ে দিবেন স্যার, যেন পড়াটা শিখে রাখতে পারি। না, আসলে পিডিএফ দেওয়ার সুযোগ নাই, কারণ ওখানে ব্যাখ্যা বুখ্যা কোনো কিছু থাকতেছে না, খালি কোশ্চেন থাকতেছে। কোশ্চেনের সাথে আর ব্যাখ্যা কিসের? ব্যাখ্যা তো আমি দিব। আর আমি যেভাবে ব্যাখ্যা করি একটা কোশ্চেনের অনেক বড় ব্যাখ্যা, এটা কি আসলে লিখে করতে গেলে কত পেজের বিষয়। সো এটা একটা সমস্যা আছে আলাউদ্দিন, আমি কোশ্চেনগুলো সরাসরি সলভ করে দিব যে ভাই এই কারণে উত্তরটা এরকম হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এখন ক্লজ এবং ফ্রেজের সংজ্ঞা পড়তে যে আমরা যেটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে এই জিনিসটা, যে ফাইনাইট ভার্ব জিনিসটা যদি আমরা ঠিক মতো না বুঝি, তাহলে ক্লজ আর ফ্রেজকে আইডেন্টিফাই করতে সমস্যা হবে। কেন? কারণ ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নামের কোনো কিছু থাকে না। এখন সাবজেক্ট মানে কি? নাউন। সো একাধিক ওয়ার্ডের মধ্যে নাউন থাকতেই পারে, কিন্তু ফাইনাইট ভার্ব জিনিসটা কিন্তু কোনোভাবেই থাকতে পারবে না। এই জন্যই আমাদের ক্লজ আর ফ্রেজকে পার্থক্য করার প্রধান বিষয়টাই হলো এই ফাইনাইট ভার্ব। সুতরাং অবশ্যই আমাকে ফাইনাইট ভার্ব টপিকটিকে ভালো করে বুঝতে হবে যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি। যদিও আমরা যখন ভার্ব শিখবো তখন কিন্তু ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের পার্থক্য করা এবং আইডেন্টিফাই করা সেখানে একবার শিখবো। তবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র এই সেন্টেন্স স্ট্রাকচার বোঝার জন্য যে বিষয়গুলো আমাদের মাথায় নেওয়া দরকার, আমি সেই বিষয়গুলো বলবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা চলে আসতে চাই আমাদের ক্লজ এবং ফ্রেজের মূল যে বিষয়টা ফাইনাইট ভার্ব, সেটা নিয়ে কথা বলতে। তো এখন কথা হলো ফাইনাইট ভার্ব বলতে আমরা আসলে কি বুঝি। বাংলায় যদি বলি ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মিন্স হচ্ছে বাংলা বাক্য যদি আমি কথা বলি, বাংলায় যে কোনো কথা বলি, বাংলা বাক্যটি যে ক্রিয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয় তারই নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমি আবারও বলতেছি, বাংলা বাক্যটি যে ক্রিয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয়, এন্ড হয়, তারই নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া। কথাটা বুঝতে পারছি কিনা? যে কোনো একটা বাংলা বাক্য ভাবি, যে আমি মাঠে ফুটবল খেলি, এই বাক্যটা শেষ হলো, সমাপ্ত হলো একটি ক্রিয়া দিয়ে, সেটা হলো খেলি। এই খেলি কিন্তু একটা সমাপিকা ক্রিয়া। অর্থাৎ বাংলা বাক্যটি যে ক্রিয়ার মাধ্যমে সমাপ্ত হয় তার নাম বাংলায় সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়াটা বাংলা বাক্যের সমাপ্তি ঘটাতে পারে না তার নাম হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন আমি যদি বলি আমি তাকে পড়তে দেখলাম, আমি তাকে পড়তে দেখলাম, এই যে পড়তে দেখলাম, এখানে দুইটা ক্রিয়া, একটা হলো পড়তে, একটা হলো দেখলাম। তো এই বাক্যটা সমাপ্ত হয়েছে দেখলাম ক্রিয়া দিয়ে।
আমি যদি দেখলাম ক্রিয়াটাকে না দিতাম, আমি তাকে পড়তে, তাহলে বাক্যটা কিন্তু সমাপ্ত হতো না। তাহলে পড়তে হলো এখানকার অসমাপিকা ক্রিয়া, আর দেখলাম হলো এখানকার সমাপিকা ক্রিয়া। আশা করি আমরা বাংলা ব্যাকরণের সমাপিকা অসমাপিকা বুঝতে পেরেছি। এখন যদি কোনো ইংরেজি বাক্যকে এভাবে বাংলা করি, আর বাংলা করে যদি আমরা দেখি যে সেখানে মানে বাক্যটা সমাপ্ত হচ্ছে কোন ক্রিয়া দিয়ে, তাহলে সেটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো। ইংরেজিতে সেটাই কিন্তু ফাইনাইট ভার্ব হবে। এখন প্রবলেম হলো যে আমি যদি এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে যাই, তাহলে মেজর সমস্যা হলো আমরা কিন্তু অনেকেই একটা ইংরেজি বাক্যের বাংলা সঠিকভাবে করতে পারি না। আমি আবারও বলতেছি, একটা ইংরেজি বাক্যকে যদি আমি বাংলা করি, বাংলা করার পরে বাংলা বাক্যটি যে ক্রিয়া দিয়ে সমাপ্ত হবে সেটাই হলো বাংলায় সমাপিকা, আর ওই ক্রিয়াটার ইংরেজি ওই বাক্যের ভিতরে যেটা ছিল সেটা হবে ফাইনাইট ভার্ব। সমস্যা এখানে একটা মেজর সমস্যা, আমরা অনেকেই ইংরেজি বাক্যকে সঠিকভাবে বাংলা করতে পারি না। তাহলে এখন সমাধানটা কোথায়? সমাধান এই পথে কাজ করা যাবে না, এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। দ্বিতীয় যে বিষয়টা আছে, দ্বিতীয় বিষয়টা হচ্ছে ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব আমাদের তিনটা বিষয়ের সাথে সম্পর্কিত। একটা হচ্ছে মানে ফাইনাইট ভার্ব কার সাথে সম্পর্কিত সেটা বলি। নাম্বার ওয়ান হচ্ছে হলো টেন্সের সাথে সম্পর্কিত, তার মানে যে ভার্বটা দেখে আমরা টেন্স বুঝতে পারি। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, এটা কোন টেন্স? তো তুমি বলবা যে ভাই এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোন ক্রিয়াটা বলে দিল এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? উত্তর হচ্ছে গো। এই যে গো যে চেহারাটায় রয়েছে এইটা হলো একটা ফাইনাইট চেহারা, বা আমরা বলতে পারি গো হলো এই বাক্যের ফাইনাইট ভার্ব। আবার যদি বলি আই এম প্লেইং ফুটবল, এটা কোন টেন্স? তো আমি যখন প্রশ্নটা করব তখন তোমরা উত্তর দিবা যে ভাই আই এম প্লেইং ক্রিকেট, এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি যদি বলি ভাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝলা কি করে? তো তুমি বলবা যে ভাই এম প্লেইং দেখে বুঝেছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ এম ইজ আর এর পরে যখন ভার্বের আইএনজি ফর্ম আসে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে আমরা কি দেখে বুঝেছি? এম ইজ আর এর সাথে আইএনজি দেখে বুঝেছি। সো এম ইজ আর আইএনজি, এইটা হলো এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব। একটু কমেন্টে জানাই ফেলতে হবে যে ফাইনাইট নন ফাইনাইটের এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি কিনা, যে ভার্বটা টেন্স প্রকাশ করবে। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে যে ভার্বটা সাবজেক্টের দুইটা বিষয়, একটা হলো নাম্বার এবং একটা হলো পার্সন, এই দুইটা বিষয় অনুযায়ী যে ভার্বটা চেঞ্জ হবে। যেমন আমি যদি বলি আই গো, তাহলে হি হলে কি হবে? গোজ। তাহলে গো থেকে গোজ হলো কেন? এই গো ভার্বটা কেন এস বাই এস নিল? কারণ সাবজেক্টের নাম্বার পার্সনের পরিবর্তন হয়েছে। আই ছিল ফার্স্ট পার্সন, হি হলো থার্ড পার্সন, গো থেকে হয়ে গেল গোজ। এই যে সাবজেক্টের নাম্বার পার্সনের পরিবর্তনে গো ভার্বের পরিবর্তন হলো, যে ভার্বের পরিবর্তন হয় তার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এই দুটার ক্ষেত্রে দুইটা সংজ্ঞা বলেছি। একটা হচ্ছে বাংলা করব, বাংলা করে দেখব বাংলা বাক্যটা কোন ক্রিয়া দিয়ে সমাপ্ত হয়, সেইটাকে আমি কি বলবো? ইংরেজিতে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। দ্বিতীয়টা কি বললাম? যে ভার্বটা টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, যে ভার্বটা সাবজেক্টের নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে, যে ভার্বটা সাবজেক্টের পার্সন অনুযায়ী চেঞ্জ হবে, সেই ভার্বটাকে আমরা বলবো কি ভার্ব? ফাইনাইট ভার্ব। সো আর যার হবে না পরিবর্তন তার নাম হলো নন ফাইনাইট ভার্ব। এখন সমস্যা হচ্ছে এই সংজ্ঞাটাও আমরা ঠিক মতন অ্যাপ্লাই করতে পারি না। কেন পারি না? অনেক সময় তো আমাকে ভার্বটাই বসাতে হবে। ওই যে যখন আমাদের শূন্যস্থানে একটা ভার্ব বসবে, ভার্বটা ফাইনাইট হবে নাকি নন ফাইনাইট হবে ভাবতে হবে। তখন তো শূন্যস্থানে কোনো কিছু নাই, আমি অপশন থেকে বসাবো। তখন কিন্তু এই সিস্টেম দিয়ে ফাইনাইট নাকি নন ফাইনাইট আইডেন্টিফাই করা সমস্যা হয়ে যায়। সো আমরা আসলে আইডেন্টিফাই করার জন্য, ফাইনাইট ভার্বকে আইডেন্টিফাই করার জন্য আমরা এখন যে রুলটা দেখাবো এইটা অনুসরণ করব। আমরা শুধুমাত্র নন ফাইনাইটকে চিনব। আমরা কাকে চিনব? শুধুমাত্র নন ফাইনাইটকে। তো কারা নন ফাইনাইট? নাম্বার ওয়ান, শুধু আইএনজি। এখন বলতে পারি ভাই শুধু আইএনজি মানে কি? শুধু আইএনজি মানে ভার্বের একটা আইএনজি যে যে আইএনজির আগে কোনো অক্সিলারি ভার্ব নাই। ভার্বের একটা আইএনজি যে আইএনজির আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, শুধু আইএনজি। তারপরে কি? তারপরে হচ্ছে হলো শুধু ভি3। শুধু ভি3। এখন শুধু ভি3 মানে কি? জাস্ট একটা ভি3 ফর্ম, যে ভি3 ফর্মের আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, জাস্ট একটা ভি3 ফর্ম, ভি3 আগে কোনো অক্সিলারি নাই। তারপরে 3 নাম্বার, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এবং 4 নাম্বার
হ্যাভিং প্লাস ভি থ্রি ফর্ম। এই যে চারটা চেহারা আমরা দেখলাম, এই চারটা চেহারাই শুধুমাত্র নন ফাইনাইট, আর এই চারটার বাইরে দুনিয়ায় যত চেহারা আছে সব ফাইনাইট। এই কথাটা যেন আমরা সারা জীবন মনে রাখি। শুধু আইএনজি, শুধু ভি থ্রি, টু প্লাস ভার্বের বেস ফর্ম হ্যাভিং প্লাস ভি থ্রি, শুধু আইএনজি, শুধু ভি থ্রি, টু প্লাস ভার্বের বেস ফর্ম হ্যাভিং প্লাস ভি থ্রি। এই চারটা হচ্ছে নন ফাইনাইট। এই চারটা চেহারার বাইরে দুনিয়ায় যত চেহারা আছে সবাই হলো ফাইনাইট। সো আমি যদি কখনো কোনো বাক্যের ভিতরে শুধু আইএনজি পাই, যেমন আমি যদি এভাবে একটা বাক্য বলি, আই স দি ম্যান, আই স দি ম্যান ওয়াকিং, আই স দি ম্যান ওয়াকিং। এখন এই যে ওয়াকিং শব্দটা, ওয়াকিং শব্দের আগে এখানে কোনো অক্সিলারি ভার্ব কি আছে? নাই। তার মানে এই ওয়াকিংটা কিন্তু একটি নন ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে স ভার্বটাকে খেয়াল করি, আই স, আমি দেখলাম। সটা ভার্বের কোন ফর্ম? সটা হচ্ছে ভার্বের টু ফর্ম। এখন এই টু ফর্ম কি এই চেহারাগুলোর মধ্যে আছে? না, এই চেহারাগুলোর কোনোটার ভিতরেই টু ফর্ম কিন্তু নাই। তাহলে এই চারটা চেহারার বাইরে দুনিয়ায় যত চেহারা আছে সবাই কিন্তু কি ভার্ব? সবাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে স একটা ফাইনাইট ভার্ব। এইভাবে এই চারটা চেহারা হলে নন ফাইনাইট, এই চারটা চেহারার বাইরে কোনো কিছু হলে ফাইনাইট হবে। দ্রুত ফাইনাইট নন ফাইনাইটের কনসেপ্ট সবাই বুঝতে পারছে কিনা? যারা লাইভটা দেখছি প্রত্যেককে অবশ্যই কমেন্ট করতে হবে, তার কারণ কমেন্ট না করলে ইন্টারাকশন হবে না। আসলে সবাই বুঝতেছি কিনা? যারা পরবর্তীতে রেকর্ডের ক্লাসটি দেখবেন অবশ্যই অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবেন, টাইম লাইন মেনটেন করে, যে ভাই এই জায়গাটা বুঝি নাই, আমি সেইখানেই উত্তর করে দিব। ঠিক আছে? সো একটু দ্রুত বলতে হবে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইটের কনসেপ্টটা বুঝছি কিনা। যদি আমি প্রথম থেকে বলি, ফাইনাইট ভার্বটা কিন্তু ছিল হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বটা হচ্ছে বাংলা বাক্যের সমাপ্তি করে। এখন কোনো একটা ইংরেজি বাক্যকে বাংলা করলাম, বাংলা করার পরে দেখলাম কোন ক্রিয়া দিয়ে বাংলা বাক্যটা শেষ হচ্ছে এবং সেই ক্রিয়াটা ইংরেজিতে কি আছে, ওইটাই কিন্তু কি হবে? ফাইনাইট ভার্ব। সমস্যা হচ্ছে আমরা ঠিক মতন বাংলা করতে পারি না। এখানে কবি নীরব হয়ে যাবে, জাতি এখানেই আসলে দুর্বল। ফলে আমি সেই প্রশ্নটা মানে সেই রুলটা অ্যাপ্লাই করতে পারলাম না। দ্বিতীয় যেটা আসলো সেটা হচ্ছিল যদি কোনো ভার্ব টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, যদি কোনো ভার্ব সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে চেঞ্জ হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ফাইনাইট ভার্ব। সো এইখানে একটা ভার্ব দেখেছিলাম আই স, স কিন্তু পাস্ট ইনডেফিনিট হয়েছে বলেই স হয়েছে, আমরা অনেকে জানি এটা। তাহলে সটা কি হলো? সটা হলো একটা ফাইনাইট ভার্ব। ওকে, কিন্তু যখন এখানে একটা শূন্যস্থান দিবে, সি হবে নাকি স হবে নাকি উইলস হবে নাকি সিজ হবে, কি হবে, তখন কিন্তু আমরা এটাকে এইভাবে আর কাজে লাগাইতে পারবো না। তার কারণ ওটা তো দেওয়া নাই, অপশন থেকে লিখতে হবে, তখন আমরা বিপদে পড়ে যাব। তাই আমাকে এটার পাশাপাশি আরো একটা কিছু জানতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ শর্টকাট, যে আমরা চারটা চেহারা মনে রাখবো, শুধু আইএনজি, শুধু ভি থ্রি, টু প্লাস ভার্বের বেস ফর্ম হ্যাভিং প্লাস ভি থ্রি। এই চারটা চেহারা যদি হয় নন ফাইনাইট, এই চারটার বাইরে যদি হয় ফাইনাইট। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ঐশী সরকার বুঝেছি ভাইয়া, ওকে ওকে ওকে। ওমর ফারুক বলতে বুঝতে পারছি, রেশমি আক্তার তন্নি বুঝতে পারছি, ঠিক আছে ওকে। এবার আমরা চলে যাব পরবর্তী অংশে। পরবর্তী অংশটা হচ্ছে আমরা তাহলে ক্লজকে যে ক্লজ যে পড়তে হবে, ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব আছে, যেহেতু আমরা ক্লজকে আইডেন্টিফাই করব, তাহলে প্রথমত আমাকে জানতে হবে ক্লজের ক্লাসিফিকেশন। প্রথমত আমি বলি, এই যে ক্লজ নামের যে জিনিসটা আছে, এই ক্লজটাকে আমরা কিন্তু তিন ভাগে ভাগ করেছি। একটা ভাগকে আমরা বলি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আমি সংক্ষেপে লিখলাম। একটা ক্লজকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো একটা নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা নাম কি বলেছে? সাবঅর্ডিনেট ক্লজ। এই দুটো মেজর আমাদের আইডেন্টিফাই করার জন্য প্রধানত এই দুটো নিয়েই কাজ করা লাগে। তবে আরো একটা প্রকার আছে, তার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখন প্রথমে চলে আসি প্রিন্সিপাল ক্লজ, এবং 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ কত প্রকার? ক্লজ হচ্ছে 3 প্রকার। একটা নাম প্রিন্সিপাল ক্লজ, একটা নাম কি কোঅর্ডিনেট ক্লজ, একটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাথে একটু বলে রাখি, যেই ক্লজটার নাম প্রিন্সিপাল ক্লজ তাকেই কিন্তু আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? স্বাধীন ক্লজ। তাকেই কিন্তু আমরা বলি মেইন ক্লজ। তাহলে যার নাম প্রিন্সিপাল ক্লজ তারই নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্বাধীন ক্লজ, তারই নাম হচ্ছে মেইন ক্লজ। মানে জিনিস কিন্তু একটাই, নাম হলো তিনটা। জিনিস হলো একটা প্রিন্সিপাল ক্লজ, তারই নাম কিন্তু তিনটা। অন্যদিকে সাবঅর্ডিনেট ক্লজ যেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, এইটা কিন্তু আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ
যার নাম সাবঅর্ডিনেট ক্লজ তারই নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যার নাম প্রিন্সিপাল ক্লজ তারই নাম হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারই নাম হচ্ছে মেইন ক্লজ। আমরা প্রথমে এই যে ছোট্ট একটা প্রকার আছে কোঅর্ডিনেট ক্লজ, এইটা একটু বুঝা এটা মাইনাস করি, কারণ আইডেন্টিফিকেশনে অনেক সময় এই কোঅর্ডিনেট ক্লজ চেয়ে ফেলতে পারে। তো কোঅর্ডিনেট ক্লজ কোনটা? যে ক্লজগুলো এন্ড অথবা অর অথবা বাট দিয়ে যুক্ত থাকে, যেই ক্লজগুলো এন্ড অর বাট দিয়ে যুক্ত থাকে, এই এন্ড অর বাটের দুই পাশের দুইটা ক্লজকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। একবার সহজভাবে, একটা ক্লজ এন্ড অর বাট, আর একটা ক্লজ। ক্লজ মানে কি? সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব এন্ড অর বাট, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এই দুইটা ক্লজকে দুই পাশে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। সো এইটা নিয়ে আর কোনো গবেষণা নাই, যদি কখনো এন্ড অর বাট যুক্ত দুইটা ক্লজকে বলে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলে ফেলবো, কাজ শেষ। এইটুকু নিয়ে আর বেশি গবেষণায় যাওয়ার দরকার নাই, আমাদের মেন গবেষণা হবে বাকি অংশটুকু নিয়ে। সো এইটুকুকে আমরা মাইনাস করে দিলাম। এখন চলে আসি এই যে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা এই সাবঅর্ডিনেট ক্লজ কোনটা আর প্রিন্সিপাল ক্লজ কোনটা। প্রথমে এই জায়গাটা একটা মেজর সমস্যা আছে, আমরা সংজ্ঞা পড়েছি ছোটকালে, সংজ্ঞা পড়েছি যে ক্লজকে বাক্য থেকে আলাদা করে ফেললে, যে ক্লজকে সেন্টেন্স থেকে আলাদা করে ফেললেও মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশের জন্য যে প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে না, অন্য কোনো ক্লজের উপরে নির্ভর করে না, সে স্বাধীন, তারই নাম প্রিন্সিপাল ক্লজ। আমি আবারও বলতেছি, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে বাক্য থেকে আলাদা করে ফেললেও, বাক্য থেকে আলাদা করে ফেললেও সে পরিপূর্ণ অর্থ দিতে পারে, কারোর উপর নির্ভর করে না, অর্থ প্রকাশের জন্য এই ক্লজটা কারোর উপরে নির্ভর করে না, তারই নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর যে ক্লজটা অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে তার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এই জন্যই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম কি বলেছি? ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম কি? মেইন ক্লজ বা স্বাধীন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এ স্বাধীন, কারো উপরে নির্ভর করে না, বাক্য থেকে আলাদা করে ফেললেও সে পরিপূর্ণ অর্থ দেয়। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ পরাধীন, সে নির্ভরশীল। কার উপরে নির্ভরশীল? প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল। বাক্য থেকে আলাদা করে ফেললে সে কি পরিপূর্ণ অর্থ দিতে পারে? উত্তর হচ্ছে না, পরিপূর্ণ অর্থ দিতে পারে না। তাই আমরা বলবো যে সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। ওখানে আরেকটা কিছু আছে, সাদ অন্য কিছু আছে, দেখো ওইটা দাও, পরেরটা। পরেরটা, হ্যাঁ এটা কনফিগার করো। ঠিক আছে, ওকে সবাই দেখো তো ভাই, এইটুকু বুঝতে পারছো কিনা প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজের বিষয়টা, যে বাক্যতে আলাদা করে ফেললে সে স্বাধীন অর্থ দিতে পারে, বাক্যতে আলাদা করে ফেললে সে স্বাধীন অর্থ দিতে পারে না। দ্রুত একটু কমেন্টে জানিয়ে ফেলো ভাই, এটুকু বুঝতে পারছো কিনা, দ্রুত। একটু গরম লাগতেছে, এসিটা ছেড়ে দিই, দ্রুত ভাই দ্রুত বলো তো এইটুকু বুঝতে পারছো কিনা, দ্রুত বলে ফেলতে হবে, দ্রুত বলে ফেলতে হবে। জি ভাইয়া বুঝেছি, আলাউদ্দিন বলছে, ঠিক আছে ওকে। এখন আমি চলে আসি, এই যে সংজ্ঞাটা আমরা পড়লাম, সারা জীবন এই সংজ্ঞাটা পড়েছি যে একে আলাদা করে ফেললে পরিপূর্ণ অর্থ দেয়, একে আলাদা করে ফেললে সে অর্থ দিতে পারে না। ভাই আবারও আমাদেরকে বাক্যের মিনিং এর উপরে ডিপেন্ডেন্ট করে ফেলছে। এখন আমরা তো ওই জায়গায় দুর্বল, কবি আবার নীরব, কারণ আমরা তো ঠিক মতন বাংলা করতে পারি না। তাই কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, এইটা আইডেন্টিফাই করার জন্য আমরা কোনোভাবেই আসলে মিনিং এর উপরে ডিপেন্ড করতে চাই না, কারণ আমরা আসলে ঠিক মতন মিনিংটাই করতে পারি না। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা দেখো, এটা খুবই মজার একটা বিষয়, কারণ আমরা কিন্তু বারবার এই সংজ্ঞাগুলো এমন ভাবে পড়ি যে সংজ্ঞাটা আসলে আমাদেরকে মিনিং এর উপর ডিপেন্ডেন্ট করে, কিন্তু আমরা তো মিনিং ঠিক মতন করতে পারি না। এই কারণেই আমরা বারবার ইংরেজিতে যে ধরা খাই, বারবার ব্যর্থ হই, কারণ আমাদের সব কিছু এক চক্করের মধ্যে বাঁধা, মিনিং করো মিনিং করো মিনিং করো। এবং অনেকে কিন্তু এভাবেও আমি দেখছি বলছে যে হচ্ছে আমরা যদি মিনিং করতে পারি তাহলে একটা কোশ্চেনের 80-90% হয়ে যায়। আসলে এটা ঠিক না, কারণ আমরা আসলে মিনিংটা করতে পারি না, আমাদের দুর্বলতা ওই জায়গায় আছে। তাই ওই কথাটা বলার মাধ্যমে আমাদেরকে বলা হয় আমরা আসলে ইংরেজি কিছুই পারি না। সো আশা করি এই কথাগুলো মনে থাকবে। আমরা মিনিংকে বাইপাস করে যতক্ষণ পারবো মিনিংকে বাইপাস করে চলার চেষ্টা করব। যখন আর নিতান্তই হবে না, শুধুমাত্র তখনই আমরা মিনিং এর উপরে ডিপেন্ডেন্ট হব, যাতে মিনিং এর উপরে আমাদের নির্ভরশীলতা সবচেয়ে কম আসে। আশা করি মনে থাকবে, আমি এইটাই চেষ্টা করি, আর এইটাই আসলে স্টুডেন্টের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়েছে, যে না ভাই আমরা মিনিং এর দিকে খুব বেশি যেতে চাই না। এখন চলে আসি, আমি যদি এইভাবে বলি ক্লজ মার্কার এর ঠিক পরে ঠিক সাথে যে ক্লজটা থাকে এই ক্লজটার নামই হলো সাবঅর্ডিনেট ক্লজ।
ক্লজ মার্কার এর ঠিক পরে ঠিক সাথে যে ক্লজটি থাকে তারই নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। কথাটা বুঝতে পারছি কিনা? এখানে সমস্যা হচ্ছে ক্লজ মার্কার শব্দটা আমরা শুনেছি কিনা। হ্যাঁ, ক্লজ মার্কার শব্দটা শুনে ফেলার কথা, কারণ আমরা যারা এখানে ক্লাস করছি বেশিরভাগই কোথাও না কোথাও আমরা প্রিভিয়াসলি ক্লাস করেছি। অ্যাডমিশনে কমপক্ষে ক্লজ মার্কার টার্মটা সবাই শুনছে, এটা আমার বিশ্বাস। তারপর আমি বলে রাখি, কমপ্লেক্স সেন্টেন্সে যে লিঙ্কার গুলো ব্যবহৃত হয় সেই লিঙ্কার গুলোকেই আমরা বলি ক্লজ মার্কার। আমি আবারও বলতেছি, কমপ্লেক্স সেন্টেন্সে যে লিঙ্কার গুলো ব্যবহৃত হয় সেই লিঙ্কার গুলোকে আমরা বলি ক্লজ মার্কার। এখন যে ক্লজের শুরুতেই একটা লিঙ্কার থাকবে, যেই ক্লজের শুরুতেই একটা ক্লজ মার্কার থাকবে, সেই ক্লজটির নাম হবে সাবঅর্ডিনেট ক্লজ। আর যে ক্লজটা সরাসরি সাবজেক্ট দিয়ে শুরু হয়ে যাবে, সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে বাকি অংশ, তার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু যে ক্লজটার শুরুতেই কি থাকবে, যেই ক্লজটার শুরুতেই থাকবে হচ্ছে একটা ক্লজ মার্কার, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে আসবে ফাইনাইট ভার্ব, তারপরে বাকি অংশ, এই যে ক্লজটা, এই ক্লজটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ শুরুতে কি আছে? ক্লজ মার্কার। শুরুতে কি আছে? ক্লজ মার্কার। এই ক্লজ মার্কারটা নিজেও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজেরই অংশ। ক্লজ মার্কারও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের অংশ। তার মানে এই ক্লজ মার্কার থেকে শুরু করে এই যে অংশটা সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটা শুরুতে ক্লজ মার্কার নাই এই অংশটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে? আপনার অনলাইন ক্লাসটাই বেশি মজা লাগছে, যখন যা ইচ্ছা বলতে পারি যেন আমি একাই ক্লাস করতেছি। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। যারা আসলে বিগত সময় আমার অনলাইন এবং অফলাইন ক্লাসগুলো করেছে প্রত্যেকে একই কথা বলেছে, আসলে আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের ভিতরে আসলে কোনো ডিফারেন্স নাই। আমি যদি অনলাইনে মানে বুঝাইতে চাই তাহলে যেমন আমি পারি যেভাবে বুঝাই, অফলাইনে কিন্তু ঠিক একইভাবে বোঝানো যায়। পার্থক্যটা হচ্ছে অনলাইনের সময় এই সামনে বসা থাকে না, তাই অনেকে হয়তো বা সরাসরি স্টুডেন্টের সাথে কমিউনিকেট করতে পারে না। বাট আমি কিন্তু প্রতিটা কমেন্ট পড়ি, সঙ্গে সঙ্গে পড়ি এবং সঙ্গে সঙ্গে চেষ্টা করি এটার একটা সমাধান দেওয়ার জন্য, যেটা আসলে একই সাথে ক্লাস করানো, একই সাথে বোর্ডে লেখা, একই সাথে কমেন্ট পড়া, সবকিছু আসলে একসাথে অনেকেই করতে পারে না বা হয় না। যে কারণে অনলাইনের যে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি, আমাদের সাথে কমিউনিকেশনটা স্টুডেন্টের সেই জায়গাটায় ভাটা পড়ে যায়, এটা অনেকের সমস্যা আছে। বাট আমার ক্ষেত্রে এই সমস্যাটা ওকে। আমি একদিকে কমেন্ট পড়ি, একদিকে ক্লাস করাই, একদিকে বুঝাই, একদিকে বোর্ডে লিখি, সব কিছু একসাথে চলে। সো এখানে আসলে কোনো কমিউনিকেশন গ্যাপ হওয়ার কোনো সুযোগ থাকে না। আলাউদ্দিন, আশা করি বুঝতে পারছো। দিস ইজ সোহেল ভাই, ঠিক আছে না ভাই? ওকে, আমরা একটু পড়াশোনার ভিতরে ঢুকতে চাই। পড়াশোনার ভিতরে ঢুকতে চাই এখন। এটা এরকম হয়েছে কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আমরা তাহলে বুঝতে পারলাম যে ক্লজ মার্কার দিয়ে যে ক্লজটা শুরু হবে, ক্লজ মার্কার দিয়ে যে ক্লজটা শুরু হবে তার নাম হচ্ছে কি ক্লজ? তার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন ক্লজ মার্কার জিনিসটা কি? কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার। আশা করি এইটুকু বুঝতে আর কারো কোনো সমস্যা নেই। এখন আমাদের কাজ হচ্ছে এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এইটা আবার কত প্রকার? হ্যাঁ, এই সাবঅর্ডিনেট ক্লজটা, এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটাই কিন্তু আসলে তিন ভাগে ভাগ হয়েছে। একটার নাম হচ্ছে হলো নাউন ক্লজ, একটার নাম হচ্ছে হলো অ্যাডজেক্টিভ ক্লজ এবং আরেকটার নাম হচ্ছে হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন সবার উদ্দেশ্যে একটা কমন বিষয় মনে করায় দিতে চাই। আমি যদি কোনো একটা ক্লজকে নাউন ক্লজ বলে ঘোষণা করতে চাই তাহলে তাকে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ হতে হবে। আমি কি প্রিন্সিপাল ক্লজকে নাউন ক্লজ বলতে পারবো? আমি কি কোঅর্ডিনেট ক্লজকে নাউন ক্লজ বলতে পারবো বা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারবো বা অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারবো? পারবো না ভাই। কেন পারবো না? কারণ এই তিনটা প্রকার তো সাবঅর্ডিনেট ক্লজের প্রকার। তাহলে যদি আমি নাউন ক্লজ হতে হয় আগে তাকে সাবঅর্ডিনেট ক্লজ হতে হবে, তারপরে তাকে নাউন ক্লজ হতে হবে, তারও আগে তাকে ক্লজ হতে হবে। আমি ফ্রেজকে তো আর ক্লজ বলতে পারবো না। প্রথমে সে ক্লজ হবে, ক্লজ হওয়ার পরে যদি দেখি আন্ডারলাইনটা ক্লজ মার্কার থেকে গিয়েছে, তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে, এবং এরপরে আমরা বলতে পারবো এই সাবঅর্ডিনেট ক্লজটা হয়তো বা নাউন ক্লজ, হয়তো বা অ্যাডজেক্টিভ ক্লজ, হয়তো বা অ্যাডভার্বিয়াল ক্লজ। সো আমাকে মাথায় রাখতে হবে আমি নাউন ক্লজ বলে দিলাম কিন্তু আন্ডারলাইন করা অংশটা একটা প্রিন্সিপাল ক্লজ, এইটা যেন না হয়। সো আমরা এই আইডেন্টিফাই করার কাজটি এখন করব যে আসলে সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে আমি কখন তাকে প্রিন্সিপাল ক্লজ বলবো, কখন তাকে নাউন, আবার কখন তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলবো, আবার কখন তাকে নাউন ক্লজ বলবো, কখন তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। ঠিক আছে? ওকে ওমর ফারুক, আশা করি বুঝতে পারছো।
ওকে, দিস ইজ সোহেল ভাই, ঠিক আছে। ওকে ভাই, এবার আমরা চলে আসতে চাই আমাদের কমপ্লেক্স স্ট্রাকচার গুলোতে। যেহেতু আমরা ক্লজ আইডেন্টিফাই করতে চাই, সেই ক্ষেত্রে এই কমপ্লেক্স স্ট্রাকচার গুলো আগে একটু বুঝে নেওয়া দরকার, যে আসলে এই যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ একটা বাক্যের ভিতরে কত ভাবে সাজানো থাকে। আমি আবারও বলতেছি, আমাদের টার্গেট কিন্তু কোথায়? টার্গেট হচ্ছে আমাদের ক্লজ আইডেন্টিফিকেশন। টার্গেট কোথায়? সেন্টেন্স স্ট্রাকচার। কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা দুটা ক্লজ চিনেছি, একটা নাম প্রিন্সিপাল ক্লজ, একটা নাম সাবঅর্ডিনেট ক্লজ। এখন দেখব এই দুইটা ক্লজ বাক্যের ভিতরে কতভাবে সাজানো থাকতে পারে, কতভাবে গুছানো থাকতে পারে। লক্ষ্য করি, আমাদের যদি একটু দেখি, এখানে স্ট্রাকচার 1 এবং 2 আছে, একটু পরেই দেখা যাবে স্ট্রাকচার 3 এবং 4 আছে। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের 4 রকমের গঠন থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে কয় রকমের গঠন থাকে? 4 রকমের। সো আমরা একটু ভালোভাবে 4টা গঠন বুঝবো। যেমন দেখি, প্রথম যে গঠনটা শুরু হলো একটা ক্লজ মার্কার দিয়ে। তার মানে হু, হুইচ, হোয়াট, হুম, ইফ, দো, অলদো, ইভেন দো, অ্যাজ, সিন্স, বিকজ, কিছু একটা ক্লজ মার্কার দিয়ে শুরু হয়ে গেল, এবং এই কমা এসে ঘোষণা করলো এইখানটায় সাবঅর্ডিনেট ক্লজটা শেষ হলো। তার মানে এই ক্লজ মার্কার থেকে শুরু করে এই যে কমা, এই কমা পর্যন্ত হচ্ছে আমাদের কি ক্লজ? কমা পর্যন্ত হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কমার পরের থেকে একেবারে শেষ পর্যন্ত আমাদের কি ক্লজ? শেষ পর্যন্ত আমাদের প্রিন্সিপাল ক্লজ। আশা করি অ্যারেঞ্জমেন্টটা বুঝতে পারছি। ক্লজ মার্কার দিয়ে শুরু হলো, তাহলে প্রথমটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তারপরটা কি? প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। কারণ ক্লজ মানেই তো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকাই লাগবে। ঠিক আছে ভাই, অ্যাকাউন্টিং ক্লাস আছে, ইংলিশটা এখন থেকে রেকর্ড করতে হবে না ভাই। আপাতত রমজান মাসটা তো আসলে টাইমের সংকট, সন্ধ্যার পরে বা বিভিন্ন সময় আসলে ওই যে রমজান মাসের কারণে সমস্যা হইতেছে, এই কারণে আমরা আপাতত এই টাইমটায় রাখছি আর কি। এখন রমজান মাসের আগামী যে কয়টা ক্লাস থাকবে, সেই কয়টা ক্লাস আসলে একটু কষ্ট করতে হবে, যতটুকু সম্ভব লাইভ দেখবা, তারপর রেকর্ড দেখবা। এরপরে হলো রমজান মাসের পরের থেকে আশা করি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমাদের সহায়তা করার। ঠিক আছে, ওকে। তো এখন যেটা বলতেছি, যদি কখনো আমরা ক্লজ মার্কারটার পরে এই সাবজেক্টটা না আসে, যদি কখনো এই সাবজেক্ট আমরা না দিতে চাই, তাহলে ক্লজ মার্কারকেই এই দুইটা কাজ করতে হবে। এই কথাটা কিন্তু বোঝার বিষয়। আমি আবারও বলতেছি, আমি একটা ক্লজ মার্কার দিলাম, ধরি আমি ক্লজ মার্কার হু দিলাম, তাহলে হু যদি নিজেই এই সাবজেক্টের কাজ করে, তাহলে হু এর পরে আমরা সরাসরি কি দিব? একটা ফাইনাইট ভার্ব দিব। তার কারণ হু নিজেই ক্লজ মার্কার, নিজেই সাবজেক্ট। কিন্তু আমি যদি ইফ দেই, ইফ তো সাবজেক্ট হতে পারে না, তাহলে ইফের পরে আমাকে অবশ্যই কি দিতে হবে? সাবজেক্ট দিতে হবে। আশা করি কথাটা মনে থাকবে যে সাবঅর্ডিনেট ক্লজে ক্লজ মার্কারের পরে সাবজেক্ট আসবেই আসবে, যদি ক্লজ মার্কারটা সাবজেক্ট হতে না পারে। কিন্তু ক্লজ মার্কার যদি সাবজেক্ট হতে পারে, তাহলে ক্লজ মার্কারের পরে সাবজেক্ট আর দেওয়া দরকার নেই। আমরা ক্লজ মার্কারের পরে সরাসরি কি দিয়ে দিব? ফাইনাইট ভার্বটা দিয়ে দিব। আশা করি এই গুরুত্বপূর্ণ কথাটা মনে থাকবে। এরপরে চলে আসি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ফাইনাইট ভার্ব থাকবে। তো যদি কখনো প্রিন্সিপাল ক্লজে এই সাবজেক্টটা না থাকে, তাহলে কিন্তু প্রিন্সিপাল ক্লজটিকে অবশ্যই কি হতে হবে? প্রিন্সিপাল ক্লজটিকে অবশ্যই ইম্পারেটিভ হতে হবে। অবশ্যই কি হতে হবে? অবশ্যই ইম্পারেটিভ হতে হবে। প্রিন্সিপাল ক্লজ যদি ইম্পারেটিভ না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই এই সাবজেক্টটা বাদ দেওয়া যাবে না। প্রিন্সিপাল ক্লজ অ্যাসার্টিভ, সাবজেক্ট থাকাই লাগবে। প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ সাবজেক্ট থাকাই লাগবে। প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে অপটেটিভ, সাবজেক্ট থাকাই লাগবে। কিন্তু প্রিন্সিপাল ক্লজটা ইম্পারেটিভ, তখন এই সাবজেক্টটা না থাকলেও চলবে, আসলে থাকবে না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট তো উজ্জ্ব থাকে। তাহলে এই দুই সাবজেক্টের কাহিনী বোঝা গেছে। এটা কোনো চিরন্তন কথা, আমি জাস্ট এখানে বুঝালাম যে আসলে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট নাই। কেন নাই? ক্লজ মার্কার নিজেই কাজ করেছে। সো ক্লজ মার্কার নিজেই সাবজেক্টের কাজ করেছে। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট নাই। কেন নাই? কারণ প্রিন্সিপাল ক্লজটা ইম্পারেটিভ, সেই জন্য নাই। সো এই দুটা কথা কিন্তু মনে রাখতে হবে। সো স্ট্রাকচার 1 এর মূল বিষয়টা হলো এরকম যে ক্লজ মার্কার, এরপরে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং সেই ক্ষেত্রে সাবজেক্ট না থাকলে ক্লজ মার্কার নিজেই সাবজেক্টের কাজ করবে। কমার পরে এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ, এবং এই প্রিন্সিপাল ক্লজটি অবশ্যই অবশ্যই ইম্পারেটিভ হবে যখন সাবজেক্ট থাকবে না। আর সাবজেক্ট থাকলে সে ইম্পারেটিভ হবে না, সে হয়তো বা অ্যাসার্টিভ হবে, নেগেটিভ হবে, অথবা সে হচ্ছে অপটেটিভ এক্সক্লামেটরি হবে। এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার কিন্তু একই। একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে, এই যে ক্লজ মার্কার থেকে কমা পর্যন্ত যে অংশটা, এই অংশটুকু কিন্তু এই যে এখানে ক্লজ মার্কার থেকে শেষ পর্যন্ত, তার মানে জাস্ট
এই শুরুর অংশটা শেষে গিয়েছে, আবার এইখানে যে শেষের যে অংশটা আছে এই অংশটা এসে এই যে এইখানে বসেছে, তার মানে শেষের অংশটা শুরুতে এসেছে, শুরুর অংশটা শেষে গেছে, মানে লোকেশনটা চেঞ্জ হয়েছে। প্রিন্সিপাল ক্লজ এখানে শেষে ছিল, এবার আগে এসছে। সাবঅর্ডিনেট ক্লজ শুরুতে ছিল, এটা শেষে গেছে, আর কোনো পার্থক্য নেই। কমপ্লেক্স সেন্টেন্সের সবচেয়ে বেশি ব্যবহৃত স্ট্রাকচার হলো এই দুইটা, সবচেয়ে বেশি ব্যবহৃত স্ট্রাকচার। সো আমরা এরকম দেখেছি, ইফ হি কামস কমা আই উইল গো, খুবই কমন একটা স্ট্রাকচার, অথবা আই উইল গো ইফ হি কামস। সবাই ক্লিয়ারলি বোঝার কথা যে আসলে এই দুটা স্ট্রাকচার কিন্তু একই, জাস্ট লোকেশনটা চেঞ্জ হয়েছে। আশা করি সবাই এই অংশটুকু বুঝতে পারছি। এবার পরের দুটো স্ট্রাকচার আমরা দেখতে চাই। পরের স্ট্রাকচার দুটা কি? পরের স্ট্রাকচার 3, এইখানে একটু লক্ষ্য করি, শুরু হলো কি দিয়ে? ক্লজ মার্কার দিয়ে। তার মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে। কি শুরু হয়েছে? সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজটা শেষ হবে কোথায়? সাবঅর্ডিনেট ক্লজটা শেষ হবে কোথায়? সাবঅর্ডিনেট ক্লজটা শেষ হবে একটা কমা আসলে, কিন্তু লক্ষ্য করি এই স্ট্রাকচারে মাঝখানে কোনো কমা টমা নেই, একটা ফাইনাইট ভার্ব চলে এসেছে। তো আমি যদি একটু এপাশ থেকে ভাবি, এইটা আমাদের ফাইনাইট ভার্ব 1, এইটা আমাদের ফাইনাইট ভার্ব 2, তাহলে এই পাশ থেকে ভাবলে দ্বিতীয় ফাইনাইট ভার্ব যখন আসবে তার আগে এই জায়গাটায় এসে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজের সমাপ্তি হবে। আশা করি সবাই বুঝতে পারতেছি যে ক্লজ মার্কার পেয়েছি মানেই সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়ে গেছে। ভাই ক্লজ মার্কার কার অংশ? ক্লজ মার্কার সাবঅর্ডিনেট ক্লজের অংশ। তাহলে ক্লজ মার্কার পেয়েছি মানে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়ে গেছে। এই যে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়ে গেছে, এখন সাবঅর্ডিনেট ক্লজটা শেষ হবে কোথায়? যে প্রথম যে ফাইনাইট ভার্বটা আসলো এটা তো সাবঅর্ডিনেট ক্লজের ফাইনাইট ভার্ব, তাহলে শেষ হবে কোথায়? যখনই দ্বিতীয় ফাইনাইট ভার্বটা আসবে সেইখানে যে এটা শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় ফাইনাইট ভার্ব থেকে বাকি অংশটা কি? মনে রাখতে হবে, এই দ্বিতীয় ফাইনাইট ভার্ব থেকে যে বাকি অংশটা, এইটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ, একেবারে শেষ পর্যন্ত, যেটা ফুল স্টপ সেই শেষ পর্যন্ত হবে। এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার নাম্বার 3। আমি আবারও বলি, শুরু হলো ক্লজ মার্কার দিয়ে। ক্লজ মার্কার পেয়েছি মানে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়ে গেছে। সাবঅর্ডিনেট ক্লজ শেষ হবে কখন? একটা কমায় যে, কিন্তু কমা তো এখানে নাই। স্ট্রাকচার 1-এ কমা ছিল, স্ট্রাকচার 3-তে কোনো কমা নাই। তাহলে শেষ হবে কোথায় সাবঅর্ডিনেট ক্লজ? যখন প্রথম ফাইনাইট ভার্ব পেলাম এটা সাবঅর্ডিনেট ক্লজের ফাইনাইট ভার্ব, যখনই দ্বিতীয় ফাইনাইট ভার্ব পেলাম এই দ্বিতীয় ফাইনাইট ভার্বের ঠিক আগে পর্যন্ত হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর দ্বিতীয় ফাইনাইট ভার্ব থেকে বাকি অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ। এখন প্রশ্ন হলো ভাই, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কোথায় গেল? প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট গেল কোথায়? প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আসলে এই যে এখানটায় যে সাবঅর্ডিনেট ক্লজটা বসে আছে, এই পুরো সাবঅর্ডিনেট ক্লজটাই আসলে এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। একটা পুরো সাবঅর্ডিনেট ক্লজ কি হিসাবে কাজ করছে? সাবজেক্ট হিসেবে কাজ করছে। যখন একটা পুরো সাবঅর্ডিনেট ক্লজ একটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, তখন এই ভার্বটা কিন্তু সবসময় কিসে থাকে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে। তার মানে এটা হয়তোবা ইজ হবে, হয়তোবা ওয়াজ হবে। ইজ অথবা ওয়াজ যে কোনো একভাবে থাকবে। এবং এই ঘটনাটা বলে দিল এটা স্ট্রাকচার নাম্বার 3। স্ট্রাকচার নাম্বার 3। সো এই স্ট্রাকচারটাকে আমি ডাকি আসলে ভেজাল 1 বলে। এটা একটা ভেজাল স্ট্রাকচার। ভেজাল কেন? আমরা সারা জীবন শুনেছি না যে ইংরেজি অনেক কঠিন, ইংরেজিতে প্রশ্নটা কঠিন হয়েছে, প্রশ্নের মধ্যে শিক্ষক নাকি গিট্টু দিয়ে দিছে। এই যে কথাগুলো শুনি, মনে রাখতে হবে এই ইংরেজির যত জটিল বাক্য আসে, যত কোশ্চেনের ভিতরে গিট্টু আসে, যত স্যাররা ভেজাল করে, প্রত্যেকটা ভেজাল করে দুইটা স্ট্রাকচার ব্যবহার করে। একটা হলো 3, একটা হলো 4। এই জন্য এই দুইটা স্ট্রাকচারকে কমপ্লেক্সের ভিতরে আমি নাম দিয়েছি ভেজাল স্ট্রাকচার। সো এই দুই স্ট্রাকচার কনসেপ্টটা মাথায় একেবারে গেঁথে নিতে হবে। শুরু হলো ক্লজ মার্কার দিয়ে, শেষ হবে কমায়, মাঝখানে কমা নাই, তাহলে শেষ হবে কোথায়? দ্বিতীয় ফাইনাইট ভার্বে। লক্ষ্য করি, যেই দ্বিতীয় ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম তার আগ পর্যন্ত একটা ক্লজ শেষ হলো। কি ক্লজ শেষ হলো? সাবঅর্ডিনেট ক্লজ শেষ হলো। পরের অংশটা কি ক্লজ শুরু হলো? প্রিন্সিপাল ক্লজ শুরু হলো। তো এখন প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কোথায় গেল? সাবঅর্ডিনেট ক্লজ পুরোটা একসাথে মিলে সাবজেক্ট হিসেবে কাজ করলো। তাই এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা নাউন ক্লজ বলবো। এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা কি বলবো? নাউন ক্লজ বলবো। কারণ
এই ক্লজটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে। গত ক্লাসে আমরা শুনেছি সাবজেক্ট হিসেবে নাউন বসে, এখন দেখলাম একটা ক্লজ বসেছে, তাহলে সেই ক্লজের নাম কি হবে? নাউন ক্লজ হবে। সো আশা করি আমরা এই ঘটনাটা বুঝতে পারছি। একটা এক্সাম্পল দেখতে চাই। যদি আমরা এইভাবে একটা বাক্য লিখি, হোয়াট হি সেড, হোয়াট হি সেড yesterday, what he said yesterday was not true, was not true, what he said yesterday was not true। তো এই যে এখানে শুরু হলো একটা ক্লজ মার্কার দিয়ে। আচ্ছা, এখানে একটা কথা বলা ভুলে গেছি। এই যে ভেজাল স্ট্রাকচারের যেটা, এই ভেজাল স্ট্রাকচার বা স্ট্রাকচার নাম্বার 3 এই ক্লজ মার্কারটা শুধুমাত্র রিলেটিভ প্রোনাউনই হতে পারবে। এই ক্লজ মার্কারটা শুধুমাত্র রিলেটিভ প্রোনাউনই হতে পারবে। এখানে কোনোভাবেই অন্য কেউ আসতে পারবে না, শুধুমাত্র রিলেটিভ প্রোনাউন, মানে WH ওয়ার্ড আর দ্যাট, WH ওয়ার্ড আর দ্যাট, এই দুইটা ছাড়া আর কেউ এখানে বসতে পারবে না। অর্থাৎ ভেজাল স্ট্রাকচার শুধুমাত্র কার জন্য? রিলেটিভ প্রোনাউনের জন্য। রিলেটিভ প্রোনাউন বসবে, এইখানেও কিন্তু সেম রিলেটিভ প্রোনাউনই বসবে, আমি একটু পরে ওখানে আসতেছি। সো আশা করি এই সিস্টেমটা সবাই বুঝতে পারছি যে আমাদের ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন হবে। তাহলে রিলেটিভ প্রোনাউন বা ক্লজ মার্কার দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হলো। এই যে এইটা হলো আমাদের প্রথম ফাইনাইট ভার্ব, যাচ্ছি। এই যে এইটা হলো আমাদের দ্বিতীয় ফাইনাইট ভার্ব। সো যখন আমি দ্বিতীয় ফাইনাইট ভার্ব পেলাম, তার ঠিক আগ পর্যন্ত এই পুরো অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর এই পুরো অংশটা আসলে এই ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। সেই জন্য ওয়াজ ভার্বটা আমরা বলতে চাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয়েছে, হবে সব সময়। ফলে এটা ওয়াজ হবে, প্রেজেন্ট হলে ইজ হবে, হ্যাভ হ্যাজ হলে হ্যাজ হবে, অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হবে। এই যে হয়েছে। সুতরাং এখন যদি আমাকে বলে হোয়াট হি সেড ইয়েস্টারডে, এটা কোন ক্লজ? আমি কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলবো এটা একটা নাউন ক্লজ। কারণ এই ক্লজটা হোয়াট হি সেড ইয়েস্টারডে, এই ক্লজটা ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। তার মানে ওয়াজ ভার্বের সাবজেক্ট একটা ক্লজ। ক্লজ যখন সাবজেক্ট হয়, সাবজেক্ট জায়গাটা কার? নাউন বা নাউন তুল্য কোনো কিছুর। তাহলে এই ক্লজটা কি? একটা নাউন ক্লজ। আশা করি সবাই এই ক্লজটি চিনতে পারবো। এটা কিন্তু কোনো সিস্টেমে চিনবো না, এটা আমরা সরাসরি স্ট্রাকচার দিয়েই চিনবো যে এটা একটা নাউন ক্লজ। আশা করি সবাই বুঝতে পারছি। এবার চলে আসি স্ট্রাকচার 4 কি হবে। তাহলে স্ট্রাকচার 4 হচ্ছে আমাদের বাক্যের শুরুতে একটা সাবজেক্ট আসবে, সাবজেক্টের ঠিক পরেই এই যে ক্লজ মার্কার এসে গেল। তো ক্লজ মার্কার এসে গেল মানে কি? ক্লজ মার্কার এসে গেল মানে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়ে গেল। এই যে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়ে গেছে। এখন সাবঅর্ডিনেট ক্লজ শেষ হবে কোথায়? আমরা জানি শেষ হবে হয় কমাতে, না হয় দ্বিতীয় ফাইনাইট ভার্বে। হয় কমাতে শেষ হবে, না হয় দ্বিতীয় ফাইনাইট ভার্বে। সো আমি যাচ্ছি, কমা পেলাম না, তাহলে কিন্তু আমি একটা ফাইনাইট ভার্ব পেয়েছি। এই যে দ্বিতীয় ফাইনাইট ভার্বটা যেই পেলাম, আমি ঘোষণা করলাম আমাদের সিস্টেম হলো একটাই, সাবঅর্ডিনেট ক্লজ শেষ হবে কোথায়? হয় কমাতে শেষ হবে, না হয় দ্বিতীয় ফাইনাইট ভার্বে শেষ হবে। এই যে ফাইনাইট ভার্ব, তার মানে এইটুকু আমাদের কি ক্লজ? এইটুকু হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এর প্রিন্সিপাল ক্লজ কোথায়? এইখানে একটু বোঝার বিষয় আছে। প্রিন্সিপাল ক্লজ এই যে এইটা হলো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট, আর এই যে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব থেকে বাকি অংশ। তার মানে কি হয়েছে? প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট, প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব থেকে বাকি অংশ দুই পাশে সরে গেছে। সাবজেক্ট একদিকে, ফাইনাইট ভার্ব থেকে বাকি অংশ একদিকে, মাঝখানে ঢুকে পড়েছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট, ফাইনাইট ভার্ব থেকে বাকি অংশ, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট, ফাইনাইট ভার্ব থেকে বাকি অংশ দুই পাশে সরে গেছে। আর মাঝখানে ঢুকে পড়েছে কে? মাঝখানে ঢুকে পড়েছে হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটার নাম হচ্ছে স্ট্রাকচার নাম্বার 4। আমরা বলি এটা হচ্ছে ভেজাল স্ট্রাকচার, এটার নাম হচ্ছে ভেজাল 2। আশা করি বুঝতেই পারতেছি এই দুই স্ট্রাকচারই যত ঝামেলা, যত নষ্টের গোড়া হচ্ছে এই দুই স্ট্রাকচার। কোনোভাবেই এই দুই স্ট্রাকচার যেন আমরা মিস না করি, বুঝতে মিস না করি। এখন কথা হলো, এই স্ট্রাকচার যদি কখনো কমন পড়ে যায়, আর যদি বলে যে বলো এইটা কোন ক্লজ, এটা কি নাউন ক্লজ, না অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, আমরা সব সময় বলবো যেহেতু স্ট্রাকচার 4-এ পড়েছে, ভেজাল 2-এ পড়েছে, তাহলে এটা নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। নিঃসন্দেহে একটা কি ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এইটা কোনোভাবেই মিস হওয়ার সুযোগ নেই। এইটা সবসময় নাউন ক্লজ, এটা সবসময় অ্যাডজেক্টিভ ক্লজ। স্ট্রাকচার চিনলেই এই দুই ভাবে আমরা দুইটা ক্লজকে চিনে ফেলতে পারবো।
স্ট্রাকচার 4 অ্যাডজেক্টিভ ক্লজ। জি ভাই আলাউদ্দিন, বুঝতে পারছি। সো যারা বাকিরা ক্লাস দেখতেছো ভাই একটু বলে ফেলো 4টা স্ট্রাকচার বুঝতে পারছি কিনা। আমাদের টপিকের নাম হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, যেটা ফোকাসের অথবা ইউনিএড-এর প্রথম লেকচার শিট ছিল, এই বছরে না বিগত সবগুলো বছর ধরেই। ফলে এই জায়গাটায় আমি যেটা দেখেছি আসলে বেশিরভাগ স্টুডেন্টে কোনো কিছু না বুঝে আন্দাজে পার হয়ে চলে যায়, কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার থাকলে এই টপিকটা এতটাই মজার টপিক, প্রশ্ন কিন্তু মোটামুটি ভাবে পরীক্ষায় প্রতি বছরই আসে। আলাউদ্দিন বলছে বুঝেছি, বাকিরা একটু বলো ভাই কেউ আসো কিনা, বুঝেছো কিনা, একটু দ্রুত বলে ফেলতে হবে অন্যরা যারা আসো বুঝেছি বা বুঝি নাই। এখন আমরা আইডেন্টিফিকেশনের ভিতরে ঢুকতে চাই যে আসলে ক্লজ আমরা কিভাবে আইডেন্টিফাই করব। একটা ক্লজ আন্ডারলাইন করা আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, একটা ক্লজ আন্ডারলাইন করা আছে। আমরা প্রথমে দেখব এইটা আসলে সাবঅর্ডিনেট ক্লজ কিনা। যদি সাবঅর্ডিনেট ক্লজ না হয় তাহলে সে প্রিন্সিপাল বা কোঅর্ডিনেট হবে, আর যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে সে হয়তো বা নাউন ক্লজ, হয়তো বা অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। সো এই জায়গাটা কিন্তু অনেকেই মিস করে। সো আমি দেখবো এই যে আন্ডারলাইন করা যে অংশটা আছে, এই আন্ডারলাইন করা অংশের প্রথমেই কোনো ক্লজ মার্কার আছে কিনা। যদি দেখা যায় যে আন্ডারলাইন করা আছে কিন্তু প্রথমে কোনো ক্লজ মার্কার নাই, ক্লজ মার্কার থাকলে সে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে সে নাউন ক্লজ হতে পারে, তাহলে সে অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, তাহলে সে অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। কিন্তু ক্লজ মার্কার শুরুতে নাই, তাহলে সে নাউন ক্লজ হতে পারে না, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে না, অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে না। তাহলে কি হতে পারে? হয়তোবা সে প্রিন্সিপাল ক্লজ, আমরা স্ট্রাকচার মিলাই দেখবো সে প্রিন্সিপাল ক্লজ কিনা। যদি এন্ড অর বাট দিয়ে যুক্ত থাকে তাহলে সে কোঅর্ডিনেট ক্লজ, তবে সে সাবঅর্ডিনেট ক্লজ না। যেহেতু সে সাবঅর্ডিনেট ক্লজ না, সেহেতু সে কোনোভাবেই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে না। আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে ভাই, তাহলে আমরা প্রথম এটা চিন্তা করব, যখনই কোনো ক্লজ আইডেন্টিফাই করতে বলবে, আমি আবারও বলি আমার শেখানোর একটা গুরুত্বপূর্ণ ভাগ কিন্তু এই ভাগটাই, কোনটা, যে আমি পুরো সিস্টেমটাকে একটা সিকোয়েন্সের ভিতরে নিয়ে আসি, একটা ক্রমের ভিতরে নিয়ে আসি। তো এই যে সেই সিকোয়েন্সটা, তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী আমরা বলতে পারি, এই সিকোয়েন্স অনুযায়ী বলতে পারি যে আন্ডারলাইন করা ওয়ার্ড, আন্ডারলাইন করা অংশটি কোন ক্লজ। এমন প্রশ্ন যদি আসে আমরা প্রথমে আগে নিশ্চিত হয়ে নেব আন্ডারলাইন করা অংশটি একটি সাবঅর্ডিনেট ক্লজ, অথবা এটা প্রিন্সিপাল ক্লজ, অথবা এটা কোঅর্ডিনেট ক্লজ। তারপরে সেটা নাউন ক্লজ কিনা এটা পরে ভাববো। প্রথম কাজই কিন্তু এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ নাকি সেটা কোঅর্ডিনেট ক্লজ। সো আমরা এরপরে চলে যাব। এইটা করা হয়ে গেলে আমরা টেস্ট করতে চাই, দেখি যারা লাইভে আছেন দ্রুত বলতে হবে যে এই যে বিকজ শি ইজ ইন্টেলিজেন্ট এটা কোন ক্লজ, অথবা এখানে রহিম সেইড দ্যাট এখানে কোন অংশটা সাবঅর্ডিনেট ক্লজ। সো এই দুটা কোশ্চেনের উত্তর দ্রুত একটু করে দেখাতে হবে, দ্রুত, অতি দ্রুত করে দেখাতে হবে। এখন এটা কিভাবে এই কাজটি হচ্ছে, এবার কিভাবে কোশ্চেনটি হচ্ছে, দ্রুত না করলে কিন্তু আসলে সমস্যা। সো সময়ের বিষয় থাকে, আমি একটু হেল্প করে ফেলতে পারি। যেহেতু এই অংশটা শুরু হয়েছে একটি ক্লজ মার্কার দিয়ে, তার মানে এই অংশটা নিঃসন্দেহে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সো আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজের অপর নাম হলো ডিপেন্ডেন্ট ক্লজ। আবার দেখি এখানে বলতেছে কোন অংশটি সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে কি দিয়ে? সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে ক্লজ মার্কার দিয়ে। তাহলে আমাদের এই যে দ্যাট হি ওয়াজ গুড, সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট দিয়ে শুরু হয়। আশা করি আমরা এই দুটা উত্তর সবাই পারবো। প্রথম কাজ হচ্ছে এটা প্রিন্সিপাল না সাবঅর্ডিনেট নাকি কোঅর্ডিনেট, এইটাকে ফাইন্ড আউট করা, এটাকে বুঝে নেওয়া। সো চলে আসি পরেরটা দেখি। আই নো হোয়াট ইউ ওয়ান্ট, এই যে হোয়াট ইউ ওয়ান্ট কি দিয়ে শুরু হয়েছে? ক্লজ মার্কার দিয়ে, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আবার লক্ষ্য করি, আইডেন্টিফাই দ্য ক্লজ অফ দ্য ফলোইং সেন্টেন্স। আই লুক নো নোটিস অফ হিম, সো হি ফ্লিউ ইনটু রেগ। এখন এখানে দেখো দুইটা ক্লজ আছে, একটা হচ্ছে I took no notice of him এবং so he flew into rage। এখন এই দুটো আসলে কি ক্লজ? এই যে সো মাঝখানে বসে পড়েছে, এখানে হু, হুইচ, হোয়াট, হুম নাই, তাহলে দুইটা সাবঅর্ডিনেট ক্লজ না, দুইটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এরা অবশ্যই এক একটা কি ক্লজ? এক একটা কোঅর্ডিনেট ক্লজ। এইখানে কাহিনী আছে। আমি নাউন ক্লজ বললে ওটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হতো, অ্যাডজেক্টিভ ক্লজ বললে সাবঅর্ডিনেট ক্লজ হতো, অ্যাডভার্বিয়াল ক্লজ বললে সাবঅর্ডিনেট ক্লজ হতো। কিন্তু সো তো কোনো ক্লজ মার্কার না, সো তো কোনো ক্লজ মার্কার না, এটা অ্যাডভার্বিয়াল। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ এখানে আছে, তার মানে এরা উভয়ই কিন্তু কোঅর্ডিনেট ক্লজ। সো আশা করি আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো যে কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ বা কোনটা কোঅর্ডিনেট ক্লজ। এইবার দ্বিতীয় কাজ, যদি সেটা সাবঅর্ডিনেট হয় তাহলে কিন্তু আমরা একটা ক্লজ মার্কার পাবো। সাবঅর্ডিনেট মানে ক্লজ মার্কার, কারণ আমরা জানি ক্লজ মার্কার দিয়ে
যে আন্ডারলাইন অংশটা শুরু হয়, শুরুতে কি থাকে? ক্লজ মার্কার, তাহলে সেটা সাবঅর্ডিনেট ক্লজ হয়। তো এখন আমি সাবঅর্ডিনেট ক্লজ বুঝে ফেলেছি। সাবঅর্ডিনেট ক্লজ হলে এটা কিন্তু নাউন ক্লজ হতে পারে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। সো আমি প্রথমে দেখব এই ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন আছে কিনা। ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন কিনা, হু, হুইচ, হোয়াট, হুম, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এইগুলো আছে কিনা দেখব। আমি আবারও বলতে পারি, ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন আছে নাকি নাই। ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন নাই। হু, হুইচ, হোয়াট, হুম, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, ডাব্লিউএস ওয়ার্ড নাই, দ্যাট নাই। অন্য কেউ আছে, অন্য কেউ মানে কি? ইফ আছে, আনলেস আছে, আনটিল আছে, দো, অল দো, ইভেন দো আছে, অ্যাজ, সিন্স, বিকজ আছে, কিন্তু সেখানে ডাব্লিউএস ওয়ার্ড নাই, সেখানে দ্যাট নাই। যদি এমনটা পাই, আমি আবারও বলতেছি, ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন। ক্লজ মার্কারটা কি রিলেটিভ প্রোনাউন? না। ক্লজ মার্কারটা কি রিলেটিভ প্রোনাউন? না। তাহলে আন্ডারলাইন করা অংশটিকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনো আলাপ আলোচনা ছাড়াই। দেখি সবাই বুঝতে পারছে কিনা। আন্ডারলাইন করা অংশতে শুরু হয়েছে কি দিয়ে? ক্লজ মার্কার দিয়ে। তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই ক্লজ মার্কারটা কি হু, হুইচ, হোয়াট, হুম, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ অথবা দ্যাট? না। তাহলে বলবো এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ যদি বলা হয় ইফ হি কামস, যদি সে আসে, কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাজ হি স্টাডিড হার্ড, কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। বিকজ হি স্টাডিড হার্ড, কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। কোনো আলাপ নাই। আর যদি বলা হয় হু কেম হেয়ার, না, এটা বলা যাবে না, এটা গবেষণা করতে হবে। কারণ ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন। ক্লজ মার্কার রিলেটিভ প্রোনাউন ছাড়া অন্য কেউ, কোনো কথা নাই, অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন আছে, তার মানে সেটা হইতেছে হলো অবশ্যই গবেষণা করতে হবে। ওকে, একদম নিউ শিখলাম। ওকে ভাই, এখন আমরা দেখি এইগুলো পারি কিনা। সো আমাদের প্রথম কোশ্চেন এখানে লক্ষ্য করি, হি অফেন ভিজিটস স্পেন, এই যে বিকজ, তাহলে আমরা এইটা নিয়ে কোনো গবেষণা করব না। এটা কোন ক্লজ ভাই? সোজা আলাপ, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। যেহেতু আমাদের আন্ডারলাইন করা অংশটা কিসে আছে? সাবঅর্ডিনেট ক্লজে আছে। শুরুতে একটা ক্লজ মার্কার আছে, যে ক্লজ মার্কারটা ডাব্লিউএস ওয়ার্ড না, যেই ক্লজ মার্কারটা দ্যাট না, সেই ক্লজ মার্কারটাকে আমরা এখানে পেয়েছি। ফলে ঘোষণা করে ফেলবো এই ক্লজটি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে ব্যতিক্রম আছে, দুইটা ব্যতিক্রম আছে। একটা ব্যতিক্রম হচ্ছে হলো ইফ, এবং আরেকটা ব্যতিক্রম হচ্ছে হোয়েদার। একটা ইফ এবং একটা হোয়েদার, এই দুটো ব্যতিক্রম। আর আরেকটা আছে, এটা হচ্ছে হলো সকল কাজের কাজই, আমরা যাকে দ্যাট বলি। দ্যাট কিন্তু অনেক সময় সো দ্যাটের কাজ করে, দ্যাট অনেক সময় হুয়ের কাজ করে, আবার দ্যাট কোনো কোনো সময় হয়ারের কাজ করে। এভাবে দ্যাট কিন্তু বিভিন্ন জনের কাজ করে বেড়ায়। এই জন্য দ্যাটওয়ালা ক্লজটাকে ভেবে দেখতে হবে সে কিসের কাজ করছে। নাম্বার ওয়ান, যদি ইফ থাকে, হোয়েদার থাকে, ইফ থাকলে প্রথমে ভাবতে হবে এই ইফ ওয়ালা যে ক্লজটা, তাহলে ঝামেলা কোথায় আছে? দ্যাটে। দ্যাট কিন্তু ব্যতিক্রম। হোয়েদারে ঝামেলা আছে, হোয়েদার কিন্তু ব্যতিক্রম। আর ইফে ঝামেলা আছে। ইফ হলো দুই রকমের ইফ, একটা হলো কন্ডিশনাল সেন্টেন্সের ইফ, আর আরেকটা হচ্ছে আমাদের ইফ আছে যেটাকে আমরা বলি ন্যারেশনের মধ্যে ইউজ করা ইফ। ওই যে যখন ইয়েস নো কোশ্চেন থাকে ন্যারেশনে, ডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্ট করলে কিন্তু সেখানটায় একটা কি আসে? ইফ অথবা হোয়েদার আসে। সরি, ওই ইফ ওয়ালা ক্লজটা নাউন ক্লজ। কন্ডিশনাল সেন্টেন্সের ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এই ইফ ওয়ালা ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ন্যারেশনের ইফ নাউন ক্লজ, কন্ডিশনাল সেন্টেন্সের ইফ অ্যাডভার্বিয়াল ক্লজ, হোয়েদার ওয়ালা ক্লজটি নাউন ক্লজ। হোয়েদার ওয়ালা ক্লজটি নাউন ক্লজ। দ্যাট ওয়ালা ক্লজটি চেক করতে হবে দ্যাটটা কিসের কাজ করছে। দ্যাটটা যে কাজ করছে তার উপরে ভিত্তি করে দ্যাটওয়ালা ক্লজটা নির্ধারণ করতে হবে। বাকি সবগুলো কিন্তু এভাবেই চলবে। লক্ষ্য করি, ইফ ইউ কাম আই শ্যাল কাম, প্রেজেন্ট প্লাস ফিউচার, তাহলে এখানে কন্ডিশনাল সেন্টেন্স মিলে গেছে, ইফও আছে, তাহলে এইটা নিয়ে কোনো ঝামেলা নেই, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অপশনে তো অ্যাডভার্বিয়াল নাই, তাহলে এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এইখানে দেখো বিকজ, এটা নিয়ে কোনো টেনশনই নাই, এটা সরাসরি কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। এইভাবে আমরা সরাসরি করে ফেলতে পারি। পরেরটা দেখি, এই যে এখানটায় সিন্স দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, সিন্স কোনো টেনশন করার কারণ আছে ভাই? নাই, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাজ সুন অ্যাজ চিন্তা করার দরকার আছে? নাই ভাই, অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু সমস্যা হচ্ছে অপশনে সব অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাজ সুন অ্যাজ কি বলে? সময় প্রকাশ করে। যেই মাত্র সে এই কাজটা করলো, সেই মাত্র সে অমুক ঘটনা ঘটালো। যেই মাত্র, তার মানে কাকে বুঝিয়েছে? সময় বুঝিয়েছে, তাই না? তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ কে বলি
অ্যাডভার্ব অফ টাইম, সময় প্রকাশক একটা অ্যাডভার্ব, অর্থাৎ সময় নিয়ে যে অ্যাডভার্বটা কাজ করে। আমরা জানি অ্যাডভার্ব কাজ করে সময় নিয়ে, অ্যাডভার্ব কাজ করে স্থান নিয়ে, অ্যাডভার্ব কাজ করে কিভাবে হয় সেটা নিয়ে, অ্যাডভার্ব কাজ করে কেন এটা ঘটে সেটা নিয়ে। সো এইটাই হচ্ছে এই যে জিনিসটা। সো আশা করি আমরা এই অংশটা সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে? ওকে, ক্লাসটি থাকবে, রেকর্ড থাকবে, বারবার দেখতে হবে। এরপর যদি কোনো কিছু বুঝার সমস্যা থাকে কমেন্ট সেকশনে বললে আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আশা করি একবারে ক্লিয়ার বুঝে দেওয়ার কথা। এরপরে চলে আসি পরবর্তীটা। এবার আমরা ক্লজ মার্কারের জায়গাটায় আমরা একটা রিলেটিভ প্রোনাউন পেলাম। তাহলে আমি প্রথমে কি দেখলাম? ক্লজ মার্কার, আন্ডারলাইন করা অংশটা শুরুতে ক্লজ মার্কার আছে নাকি নাই? আছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ। এবার ক্লজ মার্কারটাকে রিলেটিভ প্রোনাউন? উত্তর হচ্ছে না, ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন না। তাহলে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন, তাহলে আমরা ঘোষণা করব, এরকম হলো কেন? ওকে, সো ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন, তাহলে কি হবে? তাহলে আমাদের গবেষণা করতে হবে, বলেছি মনে আছে? ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন না। ক্লজ মার্কারটা কি? ক্লজ মার্কারটা হচ্ছে হলো ইফ, ক্লজ মার্কারটা হলো দো, অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন, হু, হুইচ, হোয়াট, হুম, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ অথবা দ্যাট, গবেষণা করতে হবে। আমরা সেই গবেষণায় চলে আসলাম। এখন লক্ষ্য করি, যদি এভাবে দেখি যে রিলেটিভ প্রোনাউনটার আগে একটা নাউন আছে অথবা নাউন তুল্য কেউ আছে। নাউন তুল্য, নাউন তুল্য মানে কি? এটা প্রোনাউন, একটা নাউন ফ্রেজ কিছু একটা আছে, হয় রিলেটিভ প্রোনাউন আগে নাউন আছে বা নাউনের মতো কেউ আছে। ধরি আমি একটা হু পেলাম, তাহলে হু এর আগে একটা নাউন আছে, হু এর আগে একটা নাউন আছে এবং এই নাউন আর হু মিলে গেছে। এখন প্রশ্ন হলো মিলে গেছে মানে কি? প্রশ্ন হলো মিলে গেছে মানে হচ্ছে হু কি বুঝায় ভাই? হু বুঝায় ব্যক্তি। এই নাউনটা কি বুঝায়? ব্যক্তি। দুইটাই যখন মিলে যাবে, দুইটাই ব্যক্তি বুঝায়, তখন আমি ঘোষণা করব এই রিলেটিভ প্রোনাউনদের যে ক্লজটা আন্ডারলাইন করা আছে এইটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এটা একটা কি ক্লজ হবে? এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। যদি আমরা দেখি রিলেটিভ প্রোনাউনের আগে একটা নাউন আছে এবং এই নাউনের সাথে রিলেটিভ প্রোনাউনটা মিলে গেছে, তাহলে এই ক্লজটা হবে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। না মিললে কি হবে? এটা পরের কথা, আগে মিলায় দেখি এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয় কিনা। এই কথাটা সবাই বুঝতে পারছি কিনা একটু বলতে হবে ভাই। সবাই বুঝতে পেরেছে কিনা বলতে হবে, দ্রুত বলতে হবে যে আমরা সবাই এটা বুঝতে পেরেছি, সবাই এটা ধরতে পেরেছি। দ্রুত বলতে হবে যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি যে রিলেটিভ প্রোনাউনটা পেলাম, তার আগে একটা নাউন আছে এবং এই নাউনটা ব্যক্তি বুঝায়, ওই রিলেটিভ প্রোনাউনটাও ব্যক্তি বুঝায়। নাউনটা বস্তু বুঝায়, রিলেটিভ প্রোনাউনটাও বস্তু বুঝায়, মিলে গেছে। তখন আমরা ঘোষণা করব রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হওয়া ক্লজটা একটা কি ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। সো আমরা একটু দেখতে চাই এইখানে সেই ঘটনাগুলো ঘটেছে কিনা। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট শূন্যস্থান। আই নো বলতেছে যে হুইচ অফ দি ফলোইং সেন্টেন্সেস কন্টেন্স অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ক্লজ আছে? প্রথমে বলি তো ভাই, সো দ্যাট আছে। হ্যাঁ, এই যে ক্লজটা হি ক্যান সাকসিড ইন লাইফ, একটু কমেন্টে জানাও না ভাইয়া যে সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ এইটা কোন ক্লজ হয়? এটা কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, নাকি এটা প্রিন্সিপাল ক্লজ, নাকি এটা কোঅর্ডিনেট ক্লজ? দেখি কে বলতে পারে এই সেন্টেন্সের এই ক্লজটা কোন ক্লজ? সবার আগে বলতে হবে কে বলতে পারে, আমরা দেখতে চাই, দ্রুত দ্রুত দেখতে চাই কে বলতে পারে এটা কোন ক্লজ। আলাউদ্দিন একের বি বলছে। না না, বিটি আমি যাচ্ছি না, আগে এই ক্লজটা বলো আলাউদ্দিন, আগে বলো ভাই যে এই মানে অপশন একের এই যে সাবঅর্ডিনেট ক্লজটা সো দ্যাট হি ক্যান সাকসিড এটা কোন ক্লজ? দ্রুত আগে এটা বলতে হবে। প্রতিটা বিষয় বুঝতে হবে ভাই, একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে, না বুঝলে প্রশ্ন করতে হবে। এখানে বাকি যারা আছে অনেকেই আসলে প্রশ্ন করতেছে না। কোঅর্ডিনেট ক্লজ বলেছে নাজিয়া আমিন অনিয়া। ভাইয়া আন্তরিকভাবে খুবই দুঃখিত, এটা হয় নাই। এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, সুতরাং এখানে কোঅর্ডিনেট হওয়ার কোনো সুযোগই নাই। এখন কথা হলো সাবঅর্ডিনেটের ভিতরে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? কারণ এই যে সো দ্যাট একটা ক্লজ মার্কার, সো দ্যাট একটা ক্লজ মার্কার যেটা রিলেটিভ প্রোনাউন না। আমি প্রথমেই বলছিলাম রিলেটিভ প্রোনাউন না এমন যে কোনো ক্লজ মার্কার থাকলেই সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো আলটিমেটলি আলাউদ্দিনও ভুল করেছো, নাজিয়া আমি অনিয়াও ভুল করেছো। এই সো দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন না এমন একটা ক্লজ মার্কার, ফলে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। চলে আসে এখানটায়, এই যে হু ব্যক্তি বুঝায়, হু এর আগেরটা বয় ব্যক্তি বুঝায়, তার মানে হু স্টুড ফার্স্ট, এইটা আমি নিশ্চিত, এটা কি ক্লজ? এটা হচ্ছে একটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ক্লজ। উত্তরটা ঠিক হয়েছিল, হ্যাঁ
উত্তরটা ঠিক হয়েছিল আলাউদ্দিনের, কিন্তু মুশকিল হচ্ছে অন্য অপশন যদি কোনোটা পরীক্ষায় দিয়ে ফেলে আলাউদ্দিন কিন্তু ধরা খাবে। চলে আসি পরে, দো হি ইজ পোর, এইটা কোন ক্লজ একটু বলি। দো হি ইজ পোর এইটা কোন ক্লজ বলতে হবে। হোয়াট হি সেইজ এইটা কোন ক্লজ বলতে হবে। সি নাম্বারটা কোন ক্লজ একটু লিখে ফেলো। সি নাম্বারটা কোন ক্লজ, ডি নাম্বারটা কোন ক্লজ। সি নাম্বারটা কোন ক্লজ, ডি নাম্বারটা কোন ক্লজ, দ্রুত লিখতে হবে দ্রুত। দেখি সি আর ডি কেউ পারে কিনা। সি নাম্বারটা কোন ক্লজ, আন্ডারলাইন করা অংশটা কোন ক্লজ, ডি নাম্বারে আন্ডারলাইন করা অংশটা কোন ক্লজ। দেখি কে সবার আগে উত্তর করতে পারে, দ্রুত কে সবার আগে উত্তর করতে পারে। সি নাম্বারটা কোন ক্লজ, ডি নাম্বারটা কোন ক্লজ। এখনো কেউ উত্তর করে নাই, দ্রুত আলাউদ্দিন উত্তর করো ভাই, দ্রুত উত্তর করো। ওকে, হ্যাঁ আলাউদ্দিন উত্তর করছে, বাকিরা কিন্তু উত্তর করে নাই। আলাউদ্দিন উত্তর করেছে, বাকিরা উত্তর করে নাই। সো একটু বলো ভাই, বাকিরা উত্তর করো, দ্রুত উত্তর করো। আচ্ছা, ঐশী সরকার উত্তর করছে, ঠিক আছে। তারপরে দেখি আলাউদ্দিন নাউন ক্লজ উত্তর করেছো, ডি নম্বরটা নাউন ক্লজ, ইয়েস ডি নম্বরটা নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে ওকে ওকে। ঐশী সরকার বলছে সি নম্বরটা অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে ঠিক আছে, কিন্তু ডি নম্বরটা পারি নাই। ডি নম্বরটা কিন্তু ওই যে স্ট্রাকচার নাম্বার 3 ছিল, 3 নম্বর স্ট্রাকচারে পড়েছে। আর আমরা জানি 3 নম্বর স্ট্রাকচারে পড়লে সাবঅর্ডিনেট ক্লজটা অবশ্যই নাউন ক্লজ হবে, তার মানে ডি নম্বর অপশনটা কিন্তু আসলে নাউন ক্লজ ছিল। ঠিক আছে, ওকে। আমরা 2 নম্বর কোশ্চেনে চলে আসি। রাব্বি ওয়াজ এ পোর বয় হু লিভড ইন দ্য অরফানেজ। দেখি তো ভাই এইটা কোন ক্লজ আমরা বুঝতে পারি কিনা। রাব্বি ওয়াজ এ পোর বয় হু লিভড ইন দ্য অরফানেজ, এটা আমরা ধরতে পারি কিনা কোন ক্লজ। এটা হচ্ছে এই যে হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, আর হু এর ঠিক আগের ওয়ার্ডটা কি, বয়। তাহলে বয়টা কি, বয়টা একটা নাউন, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে। দেখি বয় আর হু মিলেছে, হ্যাঁ মিলেছে। কেন, কারণ বয় তো হচ্ছে ব্যক্তি বুঝায়, হুটা কি বুঝায়, ব্যক্তি বুঝায়, তাহলে মিলে গেছে। তাহলে হু লিভড ইন দ্য অরফানেজ এটা কোন ক্লজ, এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, আলাউদ্দিন বুঝতে পারছি এটা অ্যাডজেক্টিভ ক্লজ, আশা করি সবাই এটা বুঝে ফেলেছি। বাকিরা একটু বলো ভাই এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা, আমরা একটু সামনের দিকে যাব। ওকে, পরের ক্লজটা দেখতে চাই। মেনশন দ্য ক্লজ অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, দিস ইজ দ্য বয় হু ডিড ইট। বুঝাই যাচ্ছে এই যে হু ব্যক্তি বুঝায়, বয় ব্যক্তি বুঝায়, মিলে গেছে দুইটা, ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আবার লক্ষ্য করি, হয়ার স্থান বুঝায়, প্লেস স্থান বুঝায়, দুইটা মিলে গেছে, তাহলে ক্লজটা হবে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা কিন্তু এইভাবেই এটা সমাধান করি, যে রিলেটিভ প্রোনাউন পেয়েছি, তার আগে নাউন পেয়েছি, দুটা মিলে গেছে, অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউন পেয়েছি, তার আগে একটা নাউন পেয়েছি, দুটা মিলে গেছে, এটাও ব্যক্তি, এটাও ব্যক্তি, এটাও বস্তু, এটাও বস্তু, ক্লজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি সবাই খুবই ভালোভাবে এটা বুঝার কথা, আশা করি আর কি। ঠিক আছে, ওকে, আমরা এরপরে চলে যেতে চাই। এইবার দেখি, এবার রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে কোনো নাউন নাই। আমরা বলেছিলাম আগের থেকে রিলেটিভ প্রোনাউন আগে নাউন আছে এবং মিলেছে। প্রথমত নাউন নাই, যদি থাকেও মিলে নাই। নাউন নাই, রিলেটিভ প্রোনাউন আছে, হু, হুইচ, হোয়াট, হুম, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ আছে, কিন্তু নাউন নাই তার আগে। আবার রিলেটিভ প্রোনাউন আছে, নাউনও আছে, কিন্তু মিলে নাই। তার মানে এটা হয়ার স্থান বোঝায়, এখানে স্থানবাচক কোনো নাউন নাই। যদি এইরকমের হয় তাহলে ক্লজটা হয় নাউন ক্লজ হবে, না হয় অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তার মানে এখন এই দুইটার ভিতরে থাকবে। এই কথাটা সবাইকে আগে ক্যাচ করতে হবে। প্রথমত প্রথমত ক্লজ মার্কার, প্রথমত ক্লজ মার্কার রিলেটিভ প্রোনাউন না। প্রথমত ক্লজ মার্কার রিলেটিভ প্রোনাউন না, তাহলে কোনো আলাপ নাই, সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন, তার আগে নাউন আছে এবং মিলে গেছে, আলাপ নাই, অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন, তার আগে কোনো নাউনই নাই, থাকলেও নাউন গেছে একদিকে, রিলেটিভ প্রোনাউন গেছে আর একদিকে। রিলেটিভ প্রোনাউন বুঝায় বস্তু, নাউন বুঝায় স্থান। মিলছে ভাই, মিলে নাই, তখন আমি ঘোষণা করব এই ক্লজটি আর অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে না। তাহলে হয় সে নাউন ক্লজ হবে,
না হয় সে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এখন এটা কিভাবে বের করব, নাউন ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ? এটা করার জন্য এই যে ক্লজ মার্কারটা কি রিলেটিভ প্রোনাউন, এই তো আন্ডারলাইন করা আছে। আমি তখন এর আগের অংশে যাব, এইখানটায় এই অংশের ভিতরে যে ফাইনাইট ভার্বটা আছে, এই অংশের ভিতরে যে মেইন ভার্বটা আছে, যে ফাইনাইট ভার্বটা আছে, আমরা সেই ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব। যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় এমন যদি হয়, তাহলে এই ক্লজটাকে আমি নাউন ক্লজ ঘোষণা দিব। প্রশ্ন করা গেলে নাউন ক্লজ ঘোষণা দিব, প্রশ্ন করা না গেলে নাউন ক্লজ ঘোষণা দিতে পারবো না, তখন আমি সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ ঘোষণা দিব। দ্রুত কমেন্টে একটু জানাই ফেলতে হবে যে এই অংশটুকু সবাই বুঝতে পেরেছি কিনা, দ্রুত জানাতে হবে, দ্রুত। আয়শা সরকার বলছে ভাই আরেকবার বলেন। হ্যাঁ, আমি আরেকবার এমনি বলবো। আগে দেখতেছিলাম যে আসলে তোমরা কে কে বুঝছো বলো। আসলে প্রথম থেকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার একটা ক্লজের নিচে আন্ডারলাইন করা আছে, একটা আন্ডারলাইন করা অংশের প্রথম ওয়ার্ডটা একটা ক্লজ মার্কার, তার মানে সে সাবঅর্ডিনেট ক্লজ। প্রথম ওয়ার্ডটা ক্লজ মার্কার না, তাহলে সে সাবঅর্ডিনেট ক্লজ না, হয় সে প্রিন্সিপাল ক্লজ, না হয় সে কোঅর্ডিনেট ক্লজ। আশা করি ক্লিয়ার। এবার যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, তাহলে শুরুতে কি আছে? ক্লজ মার্কার। তাহলে সে অ্যাডজেক্টিভ ক্লজ হইতে পারে, নাউন ক্লজ হইতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ হইতে পারে, তাই না? তাহলে আমি যখন প্রথমেই ক্লজ মার্কারটা পেয়েছি, তখন সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে, আর সেই কারণে নাউন ক্লজও এটাকে বলা যেতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, আবার অ্যাডভার্বিয়ালও হতে পারে। চেক করতে হবে। তো চেক করার জন্য আমি কি করব? ক্লজ মার্কারটাকে টার্গেট করলাম। তো ক্লজ মার্কারটা যদি রিলেটিভ প্রোনাউন ছাড়া অন্য কিছু হয়, হু, হুইচ, হোয়াট, হুম, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এবং দ্যাট, এই কয়টা ছাড়া, ডাব্লিউএস ওয়ার্ড এবং দ্যাট, এই কয়টা ছাড়া যদি অন্য কেউ হয়, কোনো আলাপ নাই, ওই সাবঅর্ডিনেট ক্লজটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি বুঝতে পারছি। এখানে ব্যতিক্রম তিনটা কথা মনে রাখতে বলেছি, ইফের কথা, হোয়েদারের কথা, আর হচ্ছে দ্যাটের কথা। কারণ দ্যাট কিন্তু অনেক সময় নিজের কাজ ছেড়ে অন্য কারোর কাজ করে। সো দ্যাটটাকে নিয়ে খুব সাবধান, ব্যতিক্রমগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপর চলে আসি যে রিলেটিভ প্রোনাউন আছে। ক্লজ মার্কারটা একটা রিলেটিভ প্রোনাউন। এখন যদি ক্লজ মার্কারটা একটা রিলেটিভ প্রোনাউন হয়, তাহলে সে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজও হইতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজও হইতে পারে, নাউন ক্লজও হইতে পারে। এখন তাহলে কি করতে হবে? এখন তাহলে ওই রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের ওয়ার্ডটা দেখতে হবে। ওই রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের ওয়ার্ড যদি নাউন হয়, তখন দেখব রিলেটিভ প্রোনাউনের সাথে নাউনটা মিলেছে কিনা। রিলেটিভ প্রোনাউনটাও ব্যক্তি বোঝায়, নাউনটাও ব্যক্তি বোঝায়, মিলেছে। তখন আমি ঘোষণা করব যেহেতু মিলে গেছে, তাহলে এই রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হওয়া ক্লজটি একটা অ্যাডজেক্টিভ ক্লজ। যখন দেখব রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে কোনো নাউন নাই, অথবা রিলেটিভ প্রোনাউনের আগে নাউন আছে কিন্তু মিলে নাই, তখন আমি বলবো কমপক্ষে এই রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হওয়া সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ না। তাহলে সে হয় নাউন ক্লজ, না হয় সে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন কিভাবে বের করব তাহলে সে নাউন ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? এইটা বের করার জন্য এই যে লক্ষ্য করি, একটা ক্লজ মার্কার দিয়ে অংশ আন্ডারলাইন করা আছে এবং সেই ক্লজ মার্কারটা একটা রিলেটিভ প্রোনাউন। তাহলে আমি এই আন্ডারলাইন করা অংশের আগে যাব, এইখানে দেখবো একটা ফাইনাইট ভার্ব আছে। সেই ভার্বটাকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। যদি এটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়, তাহলে এই ক্লজটার নাম নাউন ক্লজ। যদি এই ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা না যায়, তাহলে এই ক্লজটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো এই ক্লজটা অ্যাডভার্বিয়াল নাকি নাউন ক্লজ এটা বোঝার জন্য এই ক্লজ না, তার আগে আসতে হবে, এইখানকার ভার্বটাকে প্রশ্ন করতে হবে। এমনকি
ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার পেইড ব্যাচের ক্লাসগুলোতে 1K সাথে সাথে লাইভ দেখবে। ওকে ভাই, এমনকি আরো বেশি, শুধু চালিয়ে যান, পুরো বাংলাদেশ এক নামে আপনাকে চিনবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আলাউদ্দিন। ভাইয়া অনলাইন এক্সাম কেন হইলো না? তারিকুল ইসলাম, অনলাইন এক্সাম হবে ভাই। অনলাইন এক্সামটা হলে এক্সামের টাইমটা মনে রাখবা, এক্সামের টাইমটা হচ্ছে রাত্র 10টা থেকে সকাল 8টা পর্যন্ত দেওয়া থাকবে। সো এই টাইমের ভিতরে তোমরা যে পরীক্ষাটা দিয়ে ফেলবা, সময় দেওয়া থাকবে যত মিনিট পরীক্ষা, ওর ভিতরে পরীক্ষা শেষ করতে হবে, তুমি একবারই পরীক্ষা দিতে পারবা। সো সেইভাবে পরীক্ষাটা দিয়ে ফেলবা, ঠিক আছে? সো আমরা এই দিনের বেলা এটা রাখি নাই, পরীক্ষাটা রাত্রেবেলা রেখেছি। তোমার গ্রুপের ভিতরে নোটিশ পেয়ে যাবা। এবং কমার্সেরও পরীক্ষা হবে এবং বি ইউনিটেরও পরীক্ষা হবে, দুটা পরীক্ষা হবে। যার যার ইউনিট সে ঢুকে পরীক্ষা দিও, ভুল ভাল উল্টাপাল্টা জায়গায় ঢুকে পরীক্ষাটা দিও না। আশা করি কথাটা বুঝতে পারছি, ঠিক আছে? ওকে, সো আমরা চলে আসি এরপরে একটা কোশ্চেন সলভ করে দেখতে চাই। আই নো, সরি, হি ডাজ নট নো হোয়াট ইউ ওয়ান্ট। প্রথম কথা, আন্ডারলাইন করার প্রথমে একটা রিলেটিভ প্রোনাউন আছে ভাই। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে কোনো নাউন কি আছে? উত্তর হচ্ছে না, রিলেটিভ প্রোনাউনের আগে কোনো নাউন নাই। যেহেতু রিলেটিভ প্রোনাউনের আগে কোনো নাউন নাই, তাহলে এই ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আশা করি বুঝতে পারছি। যেহেতু কোনো সম্ভাবনা নাই, তাহলে এখন চলে আসি, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ না হলে এই ক্লজটা হয় নাউন ক্লজ হবে, না হয় অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এখন আমরা এইটার আগে আসলাম, এইখানে এসে দেখি নো। এই নো মানে কি? জানা। হি ডাজ নট নো মানে সে জানে না। তাহলে প্রশ্ন করি, কি জানে না অথবা কাকে জানে না, কি বা কাকে, যে কোনো একটা দিয়ে প্রশ্ন করা গেলে এই ক্লজটা হবে নাউন ক্লজ। প্রশ্ন করা না গেলে এই ক্লজটা হবে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন বলি ভাই, হি ডাজ নট নো, এই নোটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়? হ্যাঁ ভাই, হি ডাজ নট নো মানে সে জানে না। প্রশ্ন করলাম, কি জানে না, প্রশ্ন করা গেছে, যে কোনো একটা দিয়ে প্রশ্ন করা গেলেই এই ক্লজটার নাম হচ্ছে নাউন ক্লজ। প্রশ্ন করা না গেলে এই ক্লজটার নাম হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। চলে আসি এখানে, আই শ্যাল গো হোয়ার হি লিভস। বাংলা কি? আমি যাব যেখানে সে বাস করে। আমি যাব যেখানে সে বাস করে। তাহলে আমি যদি প্রশ্ন করি, এখানে কি একটা ডাব্লিউএস ওয়ার্ড পেয়েছি? উত্তর হচ্ছে হ্যাঁ পেয়েছি। ডাব্লিউএস ওয়ার্ডের আগে কোনো নাউন বা নাউন তুল্য কেউ আছে? উত্তর হচ্ছে না, নাই। যেহেতু নাই, তাহলে হোয়ার হি লিভস এই ক্লজটার অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে সে কি হবে? হয় সে নাউন ক্লজ হবে, না হয় সে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এখন দেখি এটার আগের ভার্বটা কি? গো। এই গোকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়, তাহলে এটা নাউন ক্লজ। এই গোকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা না যায়, তাহলে এটা হবে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। লক্ষ্য করি, আই শ্যাল গো এর বাংলা কি? আমি যাব। আই শ্যাল গো এর বাংলা কি? আমি যাব। প্রশ্ন করি, কি যাব, কাকে যাব? প্রশ্ন কি হয়েছে ভাই? হয় নাই। যেহেতু প্রশ্ন হয় নাই, তাহলে এই অংশটাকে আমরা বলবো একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখি সবাই এবার বুঝতে পারছে কিনা। আমরা একটু আগে যে রুলটা বুঝিয়েছি, এটা তারই একটা এক্সাম্পল ছিল। দ্রুত বলতে হবে এই কোশ্চেনটা, সবাই, দুটা কোশ্চেনই সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। অতি দ্রুত, অতি দ্রুত বলতে হবে সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা। অতি দ্রুত বলতে হবে ভাই। অনেকে উত্তর দিয়েছো, বাট অনেকে ভুলও করেছো, অনেকে রেসপন্স করতেছো না। আমি যারা দেখতে পাচ্ছি, যারা ক্লাসটি দেখছো, অনুগ্রহ করে বলো ভাই এই দুটা কোশ্চেন সবাই ঠিক মতন বুঝতে পেরেছো কিনা, যে কিভাবে আমি উত্তরটা বের করলাম। প্রথমে দেখলাম রিলেটিভ প্রোনাউন আছে, তারপরে দেখলাম তার আগে কোনো নাউন নাই, তাহলে সে অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। তাহলে হবে কি? অ্যাডভার্বিয়াল বা নাউন ক্লজ। তাই আমি এখন এর আগে চলে আসলাম। এইটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়? নাউন ক্লজ। এইটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় না, তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। সবাই বুঝে ফেলার কথা, আশা করি বুঝে ফেলার কথা। যে সিস্টেমে আমরা ক্লজটাকে আইডেন্টিফাই করছি, এটা কিন্তু ভাই ডেভেলপড বাই সোহেল ভাই। সুতরাং এইটা আসলে অন্য কোথাও এই টেকনিকটা পাওয়া যাবে না। দিস ইজ একেবারেই ইউনিক একটা টেকনিক, হাউ টু কি বলে এটাকে, আইডেন্টিফাই দি ক্লজেস, দ্যাট ইজ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে আসি পরবর্তী, দেখি এবার এই দুটা কোশ্চেন দেখতে চাই, 3 এবং 4 কে পারে একটু দেখি। 3 নাম্বার এবং 4 নাম্বার দ্রুত উত্তর করতে হবে। কে সবার আগে উত্তর করতে পারে? এটা হুইচ ইউ বট ইয়েস্টারডে, এটা কোন ক্লজ? এবং তারপরে হোয়েন হি উইল কাম, এইটা কোন ক্লজ? দ্রুত উত্তর করতে হবে। দেখি কে উত্তর করতে পারে, অতি দ্রুত, অতি দ্রুত। আমরা যখন লাইভ দিব, আমাদের কিন্তু
কোশ্চেন সলভগুলো লাইভ হবে, কোশ্চেন সলভগুলো লাইভ হবে। আমরা এখানে প্র্যাকটিস করার জন্য কিছু কোশ্চেন রেখেছি, কিন্তু যে আলাউদ্দিনের রিকোয়ারমেন্ট যে ব্যাপক কোশ্চেন সলভ করতে হবে, এই ব্যাপক কোশ্চেন সলভ কিন্তু আমরা লাইভ দেবো, ওপেন লাইভ। আমাদের চাওয়া থাকবে, আমার চাওয়া থাকবে পার্সোনালি, যত বন্ধু বান্ধবী গ্রুপ ট্রুপ যত কিছু আছে সবাইকে মেনশন দিবা যে ভাই আসো ক্লাসগুলো দেখো কিভাবে ব্যাখ্যা করছে, কিভাবে সমাধান করছে। আশা করি এই অনেকেরই ইংরেজি সম্পর্কে ভুল ধারণাগুলো কেটে যাবে, ঠিক আছে? ওকে, অনেকে উত্তর করছে, দেখি আলাউদ্দিন উত্তর করেছে 3-এর বি 4-এর এ। আচ্ছা, 3-এর বি উত্তর করেছে অ্যাডজেক্টিভ ক্লজ, 4-এর এ উত্তর করেছে নাউন ক্লজ। আচ্ছা ঠিক আছে। সৈকত মিত্র উত্তর করছে হলো 3-এর বি, সৈকত উত্তর করেছে 3-এর বি অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা ঠিক আছে, সৈকতকে পাওয়া গেছে, অশেষ ধন্যবাদ। নাজিয়া আমিন অনিয়া একবারে দুটো উত্তর করছে বি আর এ, বি এবং এ। আচ্ছা ঠিক আছে, সবাই মোটামুটি পেরেছি। এখানে হুইচ হচ্ছে বস্তু বুঝায়, বুক হলো বস্তু বুঝায়, মিলে গেছে। তাহলে হুইচ ওয়ালা ক্লজটা একটা কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, সহজ কথা। আর এইটা হচ্ছে ওই যে স্ট্রাকচার নাম্বার 3। স্ট্রাকচার নাম্বার কত? 3। কিভাবে বুঝলাম? এই যে ক্লজ মার্কার দিয়ে শুরু হয়েছে, মাঝখানে কমা নাই, এই যে দ্বিতীয় ফাইনাইট ভার্ব, এইটা কিন্তু কাম ফাইনাইট ভার্ব 1, এটা কিন্তু ইজ ফাইনাইট ভার্ব 2। এই দ্বিতীয় ফাইনাইট ভার্বটা আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ বা ওয়াজ এরকম। আমি নিশ্চিত এটা স্ট্রাকচার নাম্বার 3। ফলে স্ট্রাকচার 3তে পড়লে সাবঅর্ডিনেট ক্লজটা কোন ক্লজ হয়? নাউন ক্লজ হয়। এটা আমরা শিখেছি, আশা করি সবাই এটা পারছি, ঠিক আছে ভাই? ওকে, এবার আমরা আমাদের পরবর্তীতে চলে যাব, সেন্টেন্স স্ট্রাকচারের কিছু বেসিক রুল শিখব। সেন্টেন্স স্ট্রাকচারের কিছু বেসিক রুল আমি একটু বলে রাখি। আমাদের সেন্টেন্সগুলি 4টি মৌলিক রুল মেনে চলে। কয়টা রুল মেনে চলে? 4টা রুল মেনে চলে। সেই 4টা রুল আমরা শিখতে চাই যে আসলে একটা সেন্টেন্স হতে গেলে কোন 4টা বিষয় আমাকে সবসময় মাথায় রাখতে হবে। যে কোনো সেন্টেন্সে আমি ভার্ব নিয়ে কাজ করি, আমি ক্লজ মার্কার নিয়ে কাজ করি, যে কোনো সেন্টেন্সে আমাকে কয়টা কথা মনে রাখতে হবে? মাত্র 4টা কথা মনে রাখতে হবে। আমরা সেই 4টা কথা নিয়ে কথা বলবো এখন, ঠিক আছে? আসলে যেহেতু আমাদের সময়টা কম, আমাদের গুচ্ছের প্রিপারেশন নিতে গেলে অবশ্যই সময় বেশি দিয়ে পড়তে হবে ভাই। সুতরাং হাল ছেড়ে দিলে চলবে না, হাল ছেড়ে দিলে চলবে না। ফাঁকিবাজি পড়ানো ভাই সোহেল ভাই পড়ায় না। সুতরাং সোহেল ভাইয়ের ক্লাসগুলোতে অবশ্যই দীর্ঘ সময় ক্লাস হবে, মানসিকভাবে রেডি থাকা লাগবে, ঠিক আছে? ওকে, আমরা চলে আসি আমাদের প্রথম রুলটা। প্রথম রুলটা খুবই ইজি। প্রত্যেক সেন্টেন্সের অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তার মানে একটা সেন্টেন্সের এসেনশিয়াল উপাদান হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। যে কোনো সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট লাগবে এবং কি লাগবে? ফাইনাইট ভার্ব লাগবে। এখন আমরা জানি যে সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব লাগবে, ঠিক আছে, কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় অনেক সময় তখন আমরা সাবজেক্টটাকে দেখবো না, ওটা উজ্জ্ব থাকে, কিন্তু আছে। ইম্পারেটিভ সেন্টেন্সও সাবজেক্ট আছে কিন্তু উজ্জ্ব আছে, আর অন্য সকল সেন্টেন্সে সাবজেক্ট থাকাই লাগবে, ফাইনাইট ভার্ব থাকাই লাগবে। সো আমাদের এই রুলটা এখন একটা অ্যাপ্লাই করে দেখতে চাই কিভাবে এটা কাজ হয়। চলে আসে প্রথম কোশ্চেনটা। দ্য ওয়ার শূন্যস্থান পিপলস অ্যাটেনশন অ্যাওয়ে ফ্রম দি ইকোনমিক সিচুয়েশন। এটা একটা সেন্টেন্স, লাস্টে ফুল স্টপ দেওয়া আছে। সো আমি যদি এখান থেকে দেখা শুরু করি, এখানে আসলে কোনো ভার্বই নাই, তাহলে আমাদের প্রথম কথা, সেন্টেন্স হতে গেলে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব দেওয়াই লাগবে। সো এখানে তো কোনো ভার্বই নাই। দ্য ওয়ার পিপলস অ্যাটেনশন অ্যাওয়ে ফ্রম দি ইকোনমিক সিচুয়েশন, কোনো ভার্ব নাই। তাহলে আমাকে মনে রাখতে হবে যেহেতু কোনো ভার্বই নাই, আমরা একটা ফাইনাইট ভার্ব দিব। সো এখন চলে আসি টু ডাইভার্ট। এটা কি কোনো ফাইনাইট ভার্ব? না, এটা একটা ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। ডাইভারশন, SION, গতকালকে শিখেছি, SION, TION, এগুলো নাউন, আমার দরকার ভার্ব, তাহলে এটা বাদ। শুধু ING, এটা তো নন ফাইনাইট ভার্ব, তাহলে সঠিক উত্তরে ডি ছাড়া রাস্তা নাই, এটা হবে ডাইভার্টেড। কারণ একমাত্র এই 4টা অপশনের মধ্যে ফাইনাইট ভার্ব হওয়ার যোগ্যতা আছে শুধুমাত্র ডাইভার্টেড ওয়ার্ডটার, আর কারোর যোগ্যতা নাই, ঠিক আছে? ওকে, আপনি লাইভ ক্লাস দিবেন, সলভ ক্লাস, আমি 50+ স্টুডেন্টকে মেনশন দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, আমরা রেডি থাকতে হবে। আমাদের ফ্রি লাইভ ক্লাসগুলো কিন্তু সন্ধ্যার পরে হবে, আপাতত সন্ধ্যা 7টা বা 7:30 থেকে। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় ফ্রি লাইভ থাকবে, ফ্রি লাইভ, অর্থাৎ আমরা কোশ্চেন সলভ করবো গত 2 দিনে যা শিখছি সেটা, আজকে শিখলাম, গতকালকে শিখলাম, এটা ফ্রি লাইভে আমরা কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? ওকে, এভরি স্প্রিং মিলিয়নস অফ বাংলাদেশি চিলড্রেন শূন্যস্থান দি কাস্টম অফ ডিফারেন্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল। একই কথা, এই সেন্টেন্সের ভিতরেও কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে আমরা এখানে একটা ফাইনাইট ভার্ব দিতে চাই। এখানে
শুধু আইএনজি, এটা কি ফাইনাইট ভার্ব? না। ইনফিনিটিভ, এটা কি ফাইনাইট ভার্ব? না। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে শুধু এনজয়। প্রশ্ন হলো হু এনজয় হলো না কেন? হু হচ্ছে একটা ক্লজ মার্কার। সো আমরা কিছুক্ষণের ভিতরেই জানতে পারবো ক্লজ মার্কার যখন একটা ব্যবহার করা হয় তখন ফাইনাইট ভার্বের সংখ্যা দুইটা হয়ে যায়। অর্থাৎ ক্লজ মার্কার বাক্যে একটা ব্যবহার করলে ফাইনাইট ভার্ব দুইটা ব্যবহার করতে হবে, না হলে বাক্য ভুল হবে। আমার এই বাক্যের মধ্যে একটা ফাইনাইট ভার্বই নাই, তাহলে হু কেমনে দেওয়া যায় ভাই? হু দেওয়া যায় না। এই জন্য আমরা এটাকে বাদ দিয়েছি। সঠিক উত্তর ডি নম্বর ছাড়া আর কোনোটা ছিল না, কারণ ফাইনাইট ভার্ব। জি ভাই তারিকুল, আশা করি সবাই বুঝতে পারছি। এইবার আমরা চলে আসি দ্বিতীয় রুলটা কি। যদি কোনো সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব থাকে, যেটা একটু আগে বলতেছিলাম, ফাইনাইট ভার্ব একের বেশি, মানে দুইটা তিনটা একের বেশি, তাহলে বাক্যটি কিন্তু আর সিম্পল হতে পারে না। বাক্যটি কি হয়ে যাবে? হয় সেটা কমপ্লেক্স হবে, না হয় সেটা কম্পাউন্ড হবে। হয় সেটা কমপ্লেক্স হবে, না হয় সেটা কি হবে? কম্পাউন্ড হবে। এখন যদি কমপ্লেক্স হয় তাহলে কি ব্যবহার হবে? হু, হুইচ, হোয়াট, হুম, হোয়ার, হুইন, হোয়াই, হাউ। আর যদি কম্পাউন্ড হয় তাহলে কি ব্যবহার হবে? অ্যান্ড অর বাট। এইটা নিশ্চয়ই আমাকে শিখাই দেওয়া লাগবে না। আমি আবারও বলতেছি, যদি বাক্যের ভিতরে একের বেশি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেই বাক্যটি আর সিম্পল হবে না। তাহলে হবেটা কি হবে? হয় কমপ্লেক্স, না হয় কম্পাউন্ড। এখন যদি কমপ্লেক্স হয় তাহলে বাক্যের ভিতরে হু, হুইচ, হোয়াট, হুম দিতে হবে, অথবা যদি কম্পাউন্ড হয় তাহলে অ্যান্ড অর বাট দিতে হবে। তার মানে একের বেশি ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব, তিনটা ফাইনাইট ভার্ব, তাহলে বাক্যের মধ্যে অবশ্যই হু, হুইচ, হোয়াট, হুম আসতে হবে, না হয় অ্যান্ড অর বাট থাকতে হবে। একটা কিছু থাকাই লাগবে। ওকে, আমরা এখন দেখতে চাই রুলটা কিভাবে অ্যাপ্লাই হয়। দেখি, লেটস গো টু দি মুভি শূন্যস্থান গেট থ্রো স্টাডিং। এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করি, ভালো করে। লেটস গো টু দি মুভি, এই বাক্যটায় একটা সাবজেক্ট কিন্তু উজ্জ আছে, এটা ইম্পারেটিভ। সো আমাদের একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, গো। লেটস গো, লেট আস গো, চলো যাই। সো একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, এইখানে আরো একটা ফাইনাইট ভার্ব পেয়েছি। তাহলে মোট ফাইনাইট ভার্ব কয়টা? দুইটা। তাহলে বাক্যের ভিতরে হয় হু, হুইচ, হোয়াট, হুম দিতে হবে, না হয় বাক্যের ভিতরে অ্যান্ড অর বাট দিতে হবে। আদারওয়াইজ এই বাক্যটা ভুল। এখন আমি তাহলে এই অপশনকে বাদ দিলাম, এই অপশনকে বাদ দিলাম, কারণ এখানে ওই অ্যান্ড অর বাটও নাই, হু, হুইচ, হোয়াট, হুমও নাই। এবার উত্তরটা এ হবে, না হয় উত্তরটা ডি হবে। এখন লক্ষ্য করি এইখানে যে জিনিসটা আছে সেটা হলো হোয়াইল, এইখানে যেটা আছে হোয়েন। এখন আমার একটা সাবজেক্ট আছে, আমি জানি কিন্তু ক্লজ মার্কারের পরে সাবজেক্ট দিব নাকি দিব না ডিপেন্ড করবে সেই ক্লজ মার্কারটা নিজেই সাবজেক্ট কিনা। ক্লজ মার্কার যদি নিজেই সাবজেক্ট হয় তাহলে এরপরে আরেকটা সাবজেক্ট দেওয়া যাবে না। আর ক্লজ মার্কার যদি নিজে সাবজেক্ট না হয় তাহলে এরপরে অবশ্যই সাবজেক্ট দিতে হবে। এখন প্রশ্ন হলো হোয়াইল এবং হোয়েন, এটা নিয়ে মনে রাখতে হবে ক্লজ মার্কার নিজেই সাবজেক্ট, ক্লজ মার্কার নিজেই কি সাবজেক্ট। এই ঘটনাটা শুধুমাত্র হু ঘটাতে পারে, শুধুমাত্র হুইচ ঘটাতে পারে, আর শুধুমাত্র দ্যাট ঘটাতে পারে। এই তিনটা ছাড়া আর একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে হোয়াট। হোয়াট ঘটাতে পারে শুধুমাত্র প্যাসিভ ভয়েসে। তার মানে আমি যদি একটু মার্ক করে দেই, হু, হুইচ, দ্যাট, আর প্যাসিভ ভয়েসে হোয়াট, 1, 2, 3 এবং 4, এই চারটা ক্লজ মার্কার ছাড়া আর কেউ নিজেরা সাবজেক্ট হতে পারে না। তাহলে এই চারটা নিজেরা সাবজেক্ট হতে পারে। হোয়াইল কি নিজেই সাবজেক্ট হতে পারে না? তাহলে হোয়াইলের পরে অবশ্যই কি দিতে হবে? সাবজেক্ট দিতে হবে। এখানে সাবজেক্ট আছে? নাই। তাহলে এ নাম্বারটাও বাদ, রইল বাকি কয়টা? একটা। উত্তর আমাদের ওইটা। সঠিক উত্তর কত নাম্বার? ডি নাম্বার। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছি। হোয়েন এর সাবজেক্ট হওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ ভাই, সাবজেক্ট হওয়ার ক্ষমতা আছে মাত্র চারটা জিনিসের, হুয়ের আছে, হুইচের আছে, দ্যাটের আছে, আর হোয়াটের আছে। যদি প্যাসিভ ভয়েসে ক্লজটা থাকে, এই ক্লজটা প্যাসিভ ভয়েস থাকলে হোয়াটের থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ প্যাসিভ ভয়েস হলে হোয়াটের থাকে, আর বাকি সবার আছে আর কি। কিন্তু হোয়াইলের তো কখনোই সাবজেক্ট হওয়ার ক্ষমতা নাই, হোয়াইলের পরে সাবজেক্ট দিতে হবে। হোয়েনেরও কিন্তু কখনোই সাবজেক্ট হওয়ার ক্ষমতা নাই, হোয়েনের পরে সাবজেক্ট দিতে হবে, দেওয়াও হয়েছে। তাই উত্তরটা ডি নাম্বারটা হয়েছে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। স্যার আগামীকাল লাইভ কখন হবে? সন্ধ্যা 7টা 15-তে হবে ভাই। আগামীকালকে ফ্রি লাইভ
সন্ধ্যা 7:15 হবে। ঠিক আছে, ওকে। আর আজকে রাতে কিন্তু পরীক্ষা আছে, সবাই পরীক্ষা অংশগ্রহণ করবো অবশ্যই। 3 নম্বর রুলটা হচ্ছে একটা সেন্টেন্সে একটি ক্লজ মার্কার থাকলে, যেটা একটু আগে বলতেছিলাম, সেন্টেন্সে একটি ক্লজ মার্কার থাকলে সেই সেন্টেন্সে 2টি ফাইনাইট ভার্ব লাগবে। আবার যদি 2টা ক্লজ মার্কার থাকে তাহলে 3টা ফাইনাইট ভার্ব লাগবে। তার মানে রুলটা হচ্ছে এরকম, একটা সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব, ওই সেন্টেন্সে যতগুলো ক্লজ মার্কার আছে তার চেয়ে একটা বেশি। একটা বাক্য সঠিক হতে কয়টা ফাইনাইট ভার্ব লাগবে, যতগুলো ক্লজ মার্কার থাকবে তার চেয়ে এক বেশি। অর্থাৎ যদি আমার একটা সেন্টেন্সে হু থাকে, একটাই ক্লজ মার্কার হু আছে, তাহলে ওই বাক্যটা সঠিক হতে 2টা ফাইনাইট ভার্ব লাগবে। একটা বাক্যের মধ্যে আমি হু পেলাম, একটু পরে যে আবার দ্যাট পেলাম, মোট ক্লজ মার্কার কয়টা, 2টা। বাক্যটা সঠিক হতে তাহলে আমাদের ফাইনাইট ভার্ব কয়টা লাগবে, 3টা। ক্লজ মার্কার যতগুলো, ফাইনাইট ভার্ব তার চেয়ে কি একটা বেশি লাগবে। ক্লজ মার্কার যতগুলো, ফাইনাইট ভার্ব তার চেয়ে একটা বেশি লাগবে। সো এখানে সেটাই বলা হচ্ছে। আর এটা তো সমীকরণ, বোঝা যাচ্ছে। আমি যদি এখন ঘুরাই ফিরাই লিখি, এই 1টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ফাইনাইট ভার্ব -1 হবে। তার মানে ক্লজ মার্কার ইকুয়াল টু ফাইনাইট ভার্ব -1। এই দুটা রুল ভালো করে মুখস্থ করে রাখতে হবে। ফাইনাইট ভার্ব সমান ক্লজ মার্কার +1, আর ক্লজ মার্কার সমান ফাইনাইট ভার্ব -1। ফাইনাইট ভার্ব সমান ক্লজ মার্কার +1, এই 1টাকে এই পাশে নিয়ে আসলে কি হয়, ক্লজ মার্কার সমান ফাইনাইট ভার্ব -1। একেবারে অঙ্কের মতন হিসাব ভাই, ঠিক আছে, ওকে। আমরা এখন এই হিসাবটা অ্যাপ্লাই করে দেখতে চাই কিভাবে হিসাবটা হয়। শূন্যস্থান এ রং নাম্বার, ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাপোলোজাইজ বিফোর হ্যাঙ্গিং আপ। সো আমি যদি একটু খেয়াল করি, এইখানে একটা ফাইনাইট ভার্ব অলরেডি দেওয়া আছে, সবাই আশা করি ক্লিয়ার। তো এখন আমি যদি অপশনে যাই, এই যে এইখানে একটা ডায়াল একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে আমি যদি অপশন 1কে এখানে বসাই, তাহলে মোট ক্লজ মার্কার মোট ফাইনাইট ভার্ব কয়টা হবে, 2টা, একটা ইজ আর একটা ডায়াল। তাহলে আমার ক্লজ মার্কার কয়টা লাগবে, একটা। কোশ্চেনের মধ্যে কোনো ক্লজ মার্কার আছে কিনা, ফাইনাইট ভার্ব 2টা হলে ক্লজ মার্কার একটা লাগে। আমি বাক্যে একটা ইজ পেয়েছি, অপশন 1-এ ডায়াল পেয়েছি, বাট 2টা মিলে আমি কোনো কি পেলাম না, আমি কোনো ক্লজ মার্কার পেলাম না। তাহলে অপশন 1 কিন্তু বাদ। আবার দেখো, আমি যদি এখানে আসি ডায়ালস S/S, তাহলে ফাইনাইট ভার্ব কয়টা হলো, 2টা, ক্লজ মার্কার লাগবে আছে। কিন্তু ইফ একটা ক্লজ মার্কার, এর কি সাবজেক্ট হওয়ার ক্ষমতা আছে, না, ইফের সাবজেক্ট হওয়ার ক্ষমতা নাই। তাই ইফের পরে অবশ্যই একটা সাবজেক্ট দিতে হবে, এইখানে সেই সাবজেক্ট নাই, তাই এটা বাদ। চোখ চলে গেল নিচে, ইফের পরে সাবজেক্ট আছে, তাই উত্তর হচ্ছে এইটা। এইটা হলো না কেন, ইফ হলো ক্লজ মার্কার, তাহলে আমি ক্লজ মার্কার দিলে মোট ফাইনাইট ভার্ব লাগবে 2টা। একটা ফাইনাইট ভার্ব কোশ্চেনে পেয়েছি, এই অপশনে আর কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে ক্লজ মার্কার যদি দেই বাক্যটা ভুল হয়ে যাবে। সঠিক উত্তর কত নাম্বার, ডি নাম্বার। আশা করি সবাই বুঝতে পেরেছি। কোশ্চেন নাম্বার পরেরটায় চলে যাই। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট হ্যাভ ফাউন্ড দ্যাট মোস্ট পিপল শূন্যস্থান টু ওয়ার্ক ইভেন ইফ দে বিকাম ভেরি ওয়েলদি। একটু লক্ষ্য করি, এই বাক্যটার ভিতরে আমি যদি যেতে থাকি, হ্যাভ ফাউন্ড একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, দ্যাট একটা ক্লজ মার্কার পেয়েছি, মোস্ট পিপল শূন্যস্থান টু ওয়ার্ক ইভেন ইফ আরো একটা ক্লজ মার্কার পেয়েছি, দে বিকাম আরো একটা ফাইনাইট ভার্ব পেয়েছি। লক্ষ্য করি আমাদের ক্লজ মার্কার আমি কয়টা পেলাম, একটা হলো দ্যাট পেলাম, একটা হলো ইভেন ইফ পেলাম। মোট ক্লজ মার্কার কয়টা, 2টা। তাহলে এই বাক্যটা সঠিক হতে মোট ফাইনাইট ভার্ব লাগবে কয়টা, 3টা। ক্লজ মার্কার যতগুলো, ফাইনাইট ভার্ব তার চেয়ে একটা বেশি লাগবে, সো একটা বেশি লাগবে। এখন চলে আসি, আমি একটা ফাইনাইট ভার্ব পেয়েছি হ্যাভ ফাউন্ড, আর একটা ফাইনাইট ভার্ব পেয়েছি এখানে বিকাম। তাহলে অপশন থেকে আমি যাকে নিব সে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব হতে যাচ্ছে। এখানে কন্টিনিউইং এটা নন ফাইনাইট ভার্ব, বাদ দিলাম। হু ক্লজ মার্কার, আমি তো আর ক্লজ মার্কার নিতে পারবো না, কোশ্চেনে 2টা ক্লজ মার্কার এসেছে, অলরেডি আমার একটা ফাইনাইট ভার্ব শর্ট আছে। আমি যদি হুকে নেই তাহলে মোট শর্ট পড়ে যাবে 2টা, কারণ তখন একটা ক্লজ মার্কার, 2টা ক্লজ মার্কার, এই যে হু একটা ক্লজ মার্কার, মোট ক্লজ মার্কার 3টা। ভার্ব লাগবে কয়টা, 4টা। কোশ্চেনে আছে কয়টা, 2টা। অপশনে আছে কয়টা, একটা। 3টা, আরো একটা বাকি থাকবে। তাহলে অপশন সি কিন্তু হতে পারলো না। এইবার তাহলে সঠিক উত্তর কি হবে, কন্টিনিউ বা কন্টিনিউজ হবে। আমরা জানি ভার্বের সাথে S/S কখন হয়, সাবজেক্ট অনুসারে হয়। তাহলে এখন সাবজেক্টটা কে, পিপল,
পিপল তো বহুবচন, এক বচনে পারসন, বহুবচনে পিপল, তাহলে অবশ্যই এখানে বহুবচন, কন্টিনিউজ হতে পারে না, উত্তর হবে কন্টিনিউ। দেখি সবাই এই সিস্টেমটা বুঝতে পারছি কিনা ভাই, সবাই এই বিষয়টা বুঝতে পেরেছি কিনা। আমি আবারও বলি, আমাদের কিন্তু আজকেরটি হচ্ছে পেইড ব্যাচের কোর্স, সুতরাং সিক্রেট গ্রুপে হচ্ছে, এটা কিন্তু বাইরে কোথাও শেয়ার টেয়ার করার কোনো অপশন আসলে নাই, গ্রুপের ভিতরে নাই। সুতরাং এই ক্লাসটি কাউকে দেখানোর সুযোগ আসলে নাই। তবে আগামীকাল সন্ধ্যা 7:15 আমরা যে ফ্রি লাইভ ক্লাস দিব, গত 2 দিনে যা যা পড়েছি এইগুলোর উপরে কোশ্চেন সলভ হবে 1-1.5 ঘন্টা ব্যাপী। সো এই কোশ্চেন সলভের ক্ষেত্রে আমরা চাইলেই কিন্তু বন্ধু বান্ধবীকে মেনশন করে ডেকে আনতে পারবো। সো আসলে আমাদেরও লাভ হবে, তারাও দেখবে, তারাও বুঝবে যে ইয়েস এখানে কিছু একটা চলছে আর কি। ঠিক আছে, ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের রুল আর কি, রুল নাম্বার 4। এই রুলটা অনেক ইম্পর্টেন্ট, এই রুলটা অনেক ইম্পর্টেন্ট, শুধু এই রুলটা থেকে আমাদের প্রশ্ন আসে। তো আমরা একটা রুলটা একবার রিডিং করে নিতে পারি, যে সাবঅর্ডিনেট ক্লজটি সবসময় স্বাভাবিক অ্যাসার্টিভ অর্ডারে হবে, সবসময় স্বাভাবিক অ্যাসার্টিভ অর্ডারে হবে। এবং এই অ্যাসার্টিভ অর্ডারটা কেমন, প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে। এই কথাটা আমি বলে ফেলেছি যে আমাদের প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হলো, প্রথমে কি আসবে, ক্লজ মার্কার, তারপরে কি আসবে, সাবজেক্ট, তারপরে কি আসবে, ফাইনাইট ভার্ব, তারপরে বাকি অংশ। মানে সাবঅর্ডিনেট ক্লজের গঠন সারা জীবন এরকম হবে। শুধু একটা কথা মনে রাখতে হবে, যে ক্লজ মার্কারের পরে এই সাবজেক্টটা নাও আসতে পারে যদি ক্লজ মার্কার নিজেই সাবজেক্টের কাজ করে। ক্লজ মার্কার নিজেই যদি সাবজেক্টের কাজ করে তাহলে এরপরে আর একটা সাবজেক্ট নাও আসতে পারে, কিন্তু আমাদের সাধারণ গঠনটা হলো এইরকম, ক্লজ মার্কার, তারপরে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব। আরেকবার স্মরণ করাই দেই, কোন কোন ক্লজ মার্কার নিজেরাই সাবজেক্টের কাজ করতে পারে, হু পারে, হুইচ পারে, দ্যাট পারে, আর হচ্ছে প্যাসিভ ভয়েসে হোয়াট পারে। এই চারটার বাইরে কেউ কিন্তু সাবজেক্ট হতে পারে না। তার মানে এই চারটার বাইরে যদি অন্য কোনো ক্লজ মার্কার আসে, তারপরে আগে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব। এইটাই হচ্ছে রুল নম্বর 4-এর মূল কথা, যাকে আমাদের বই খাতায় এমবেডেড কোশ্চেন নামে ডাকা হয়েছে। একটা চ্যাপ্টার বানানো হয়েছে, এমবেডেড কোশ্চেন, একটা চ্যাপ্টার। আসলে এটা চ্যাপ্টার না, এটা একটা রুল, জাস্ট একটা রুল, সেন্টেন্স স্ট্রাকচারের রুল। সাবঅর্ডিনেট ক্লজ সবসময় অ্যাসার্টিভ হবে, ক্লজ মার্কারের পরে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এই রকমের হবে। ঠিক আছে, সো আমরা এই রুলটা একটু অ্যাপ্লাই করে দেখতে চাই ঘটনাটা কি ঘটে। কুড ইউ প্লিজ টেল, এইটা একটা প্রিন্সিপাল ক্লজ। কেন, কারণ শুরু কিন্তু ক্লজ মার্কার দিয়ে হয় নাই, কিন্তু অপশনগুলো বলে দিচ্ছে শূন্যস্থানে যেটা বসবে সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় ক্লজ মার্কার দিয়ে। সবার কাছে প্রশ্ন, এই যে ক্লজ মার্কারটা হয়ার, এইটা কি সাবজেক্ট হইতে পারে? উত্তর হচ্ছে না। সাবজেক্ট হইতে পারে মাত্র 4টা, হু, হুইচ, দ্যাট, প্যাসিভ ভয়েসে হোয়াট। হয়ার তার মধ্যে পড়ে না, তাই হয়ারের পরে আগে আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব। হয়ারের পরে আগে আসবে সাবজেক্ট, দি পোস্ট অফিস সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব, ভার্ব নাই, অপশন 1 বাদ। হয়ারের পরে আগে আসবে সাবজেক্ট, দি পোস্ট অফিস, পরে আসবে ভার্ব। ওকে, বাকি দুটা আগে ভার্ব চলে এসেছে, তার মানে বি নম্বর ছাড়া আর কোনোটা কিন্তু উত্তর হতে পারে না। আশা করি বুঝতেই পারতেছি, এমবেডেড কোশ্চেন, মারাত্মক ইম্পর্টেন্ট একটা টপিক। সেন্টেন্স স্ট্রাকচার যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না গুচ্ছের জন্য, কিন্তু এমবেডেড কোশ্চেন ভাই চরম লেভেলের ইম্পর্টেন্ট। মানে একটা আনইম্পর্টেন্ট চ্যাপ্টারের ভিতরে চরম ইম্পর্টেন্ট একটা রুল, এই রুলটা অবশ্যই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আমরা পরের দিকে চলে যেতে চাই। আজকের ক্লাসের একেবারেই সমাপ্তি, একেবারেই এন্ড। আমরা সবগুলি রুল বুঝেছি কিনা একটু আমাকে কমেন্টে জানাতে হবে, তার কারণ আগামীকাল আমরা আজকে এবং গতকালকে যা যা শিখছি সবগুলো নিয়ে কিন্তু আগামীকাল আমরা মাঠে নেমে পড়বো কোশ্চেন সমাধান করতে। দেখি আমরা সেন্টেন্স স্ট্রাকচার কতটুকু পারি, দেখি আমরা পার্টস স্পেস আইডেন্টিফাই করার কাজটি কতটুকু পারি। এখানে অনেক কোশ্চেন ব্যতিক্রম থাকবে যেগুলো আমি ব্যাখ্যা করে ক্লাসে শিখাবো, আর যেগুলো আমাদের রুলে পড়বে সেগুলো যেন সবার আগে আমার এই পেইড ব্যাচের স্টুডেন্টরা যেন উত্তর করতে পারে, সেটা আগামীকালকে দেখা হবে যে কে সবার আগে করতে পারে। বাইরের কেউ পারে নাকি আমার এই পেইড ব্যাচের ডু অর ডাই গুচ্ছ ব্যাচের সবাই পারে, সেইটা দেখার অপেক্ষায় রইলাম। ঠিক আছে ভাই, ওকে, অনেক কিছু নিউজ শিখলাম আজকে, থ্যাঙ্কস এ লট। ওকে, ঠিক আছে, কালকে খেলা হবে ইনশাল্লাহ। অবশ্যই আজকের পরে ক্লাসটি অনেকবার দেখতে হবে, কালকে সন্ধ্যা 7:15 লাইভ হবে। তার আগ পর্যন্ত যেন আমরা সবাই এই ক্লাসটি কয়েকবার করে দেখি। কোনো প্রবলেম থাকলে কমেন্টে করে, মানে প্রবলেম জিজ্ঞাসা করে যাতে আমি সমাধান করে দিতে পারি, যাতে আগামীকালকে যখন আমাদের লাইভ চলবে সবার আগে
আমাদের এই ডু অর ডাই ব্যাচের পোলাপান যেন সবার আগে উত্তর করে। তাহলে যে বন্ধু বান্ধবীকে মেনশন করা হবে ওরা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ আসলে এইখানে কিছু একটা শেখা হয়েছে, না না শিখার কারণে আমি পিছাই যাচ্ছি, সবাই পারতেছে আমি পারতেছি না। সো এটা কিন্তু প্রুফ করতে হবে আগামীকাল। দেখা হবে আগামীকাল আমাদের লাইভ সেশনে। আর এই ক্লাস যখন হবে আবার আমি গ্রুপে কিন্তু সিক্রেট গ্রুপে পোস্ট করে দিব। সেই আগামীকালকে লাইভ পর্যন্ত সবাই যেন সুস্থ থাকি। আগে কিন্তু শারীরিক সুস্থতা, সুতরাং এখন আবহাওয়ার ভিতরে পরিবর্তন দেখা যাচ্ছে, গরমকাল আসার পরে আবার ঠান্ডা শুরু হয়ে গেছে। আগে সুস্থ থাকতে হবে, তারপরে পড়াশোনা করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। আগামীকাল লাইভ সেশনে আবার দেখা হবে। সেই পর্যন্ত আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ।